আমরা এর আগে অর্গানিক এবিসি এটা দিয়ে শুরু করছিলাম। সো অর্গানিক এবিসি মানে হচ্ছে, এবং দেখি যে অর্গানিক এবিসি আজকে আমরা অর্গানিক এবিসির আরেকটা পার্ট পড়বো, বাট এটা কিন্তু পুরো চ্যাপ্টারটাকে তোকে ওভারভিউ করা হবে। এবং তুই অর্গানিক এবিসি ভালো মতো পারলে পুরো চ্যাপ্টারটা হচ্ছে ভালো মতো পারবি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা শেষে দেখবো। শেষে শুরুতে কোয়েশ্চেন করলে ক্লাসের শুরু করতে দেরি হয়ে যায়, ফ্লো নষ্ট হয়। সো ওই যে বলছিলাম ইনল, তারপর হচ্ছে ইনেল, ইনোইক অ্যাসিড, ইনামিন, ইমিন, কিটোইন, কিটিন, মানে কতগুলো স্পেশাল কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের নামগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। এবং আশা করি এতক্ষণে সবার মুখস্থ হয়ে গেছে এগুলা। তারপরে দেখছিলাম হেমি অ্যাসিটাল হ্যাসিটাল কি জিনিস, তারপর হচ্ছে হেমিকিটাল কিটাল কি জিনিস, এগুলো আমরা দেখছি। আলফা কার্বন কাকে বলে, তারপরে হচ্ছে ডিগ্রি কি, মানে কোনটা কত ডিগ্রি অ্যালকোহল, কত ডিগ্রি কিটোন, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। এগুলো না সরাসরি পরীক্ষা আসে না, এগুলো ওই যে অনেক সময় বলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে এটা হয়, 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে এটা হয়। তখন যদি আমরা টেরই না পাই 2 ডিগ্রি অ্যালকোহল কি জিনিস, তখন তো ঝামেলায় পড়ে যাবো, তাই না? সেই জন্য হচ্ছে এগুলো দেখায় দেওয়া। অ্যামিনের ক্ষেত্রে ডিগ্রি কি জিনিস, তারপর অ্যালকাইল গ্রুপ কাকে বলে, অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনার, তো কোনটা ভালো ডোনার কোনটা ভালো ডোনার না। তারপর হচ্ছে বন্ধন বিভাজন দেখছিলাম। বন্ধন বিভাজন দুই রকম, হোমোলাইটিক, হেটেরোলাইটিক। সুষম বিভাজন হইলে হোমোলাইটিক বলে, মানে যার যার ইলেকট্রন শেষে ফেরত নিল। আর মানে বিষম বা অসম বিভাজন হইলে সেটাকে হেটেরোলাইটিক বলা হয়। তারপরে দেখছিলাম হোমোলাইটিকের ফলে মুক্তমূলক তৈরি হয়। মুক্তমূলকের কে বেশি স্টেবল, কে কম স্টেবল, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন কে বেশি স্টেবল, কে কম স্টেবল, সেগুলো দেখাইছিলাম। ওকে। তারপরে হচ্ছে দেখাইছিলাম যে রিএজেন্ট দুই রকম, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী, নিউক্লিওফাইল মানে কেন্দ্রাকর্ষী। সো কারা ইলেকট্রোফাইল, কারা নিউক্লিওফাইল? দুনিয়ার যত পজিটিভ চার্জ সব ইলেকট্রোফাইল, আর তার সাথে কিছু প্রশম ইলেকট্রোফাইল আছে যারা পজিটিভ চার্জ না বাট তারপর ইলেকট্রোফাইল। একইভাবে নেগেটিভ চার্জ নিউক্লিওফাইল, কিন্তু কিছু যৌগ আছে যেগুলোতে কোনো নেগেটিভ চার্জ নেই বাট তারপরও তারা নিউক্লিওফাইল। এরপরে দেখছিলাম লুইস অ্যাসিডগুলো ইলেকট্রোফাইল হয়, লুইস ক্ষারগুলো। তারপরে হচ্ছে এখানে শেষ করছিলাম। ও আর কিছু জিনিস বাকি ছিল জারণের ক্ষেত্রে। সো এটা আমি তোদেরকে সবাইকে লিখে দিছিলাম। জৈব যৌগের ক্ষেত্রে ওইটুকু স্লাইডে ওঠে নাই, যে এটুকু সবার মনে আছে কিনা। আমি যদি অ্যালকেনকে জারণ করি, ওকে, ও এক্স মানে অক্সিডেশন, বড় করে লিখি। অক্সিডেশন করলে কি হয়? অ্যালকোহল হয়, তাই না? অ্যালকোহল হয়। অ্যালকোহলকে যদি আমি অক্সিডেশন করি তাহলে সেখানে আমি কি পাবো? কার্বনিল কার্বন, মানে কার্বনিল। কার্বনিল কম্পাউন্ডও বলে, কার্বনিল কার্বনও বলে। আর এটাকে যদি আমি জারণ করি ফার্দার, তখন সেখানে তৈরি হয় অ্যাসিড। আর বাকিটা হচ্ছে খুব একটা দেখা যায় না, বাট তাকে যদি আবার অক্সিডেশন করি তাহলে সেখানে তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই তো। সো এটা ছিল আমাদের জারণের সিরিজ। আর যদি উল্টা যায় তাহলে বিজারণ ছিল। এইটুকু দিয়ে লাস্ট ক্লাস আমাদের শেষ হয়েছিল। আমরা আজকের ক্লাস এখন অর্গানিক এবিসির কিছু পার্ট পড়বো। সো দেখি আমাদের বইতে, আচ্ছা ইমাজিন করতো ভাইয়া, যে আমি যদি অ্যালকেনকে জারণ করি অ্যালকোহল তৈরি হয়, এবং গত ক্লাসে আমি কার্বন হাইড্রোজেন বন্ধন গুণে, অক্সিজেন বন্ধন গুণে টুনে দেখাইছিলাম। আচ্ছা আমি যদি অ্যালকেনকে একটু শক্তিশালী জারণ করি, কমন সেন্স কি বলে? ঘোড়া ডিঙায় ঘাস খাওয়া মানে কি? আমি অ্যালকেনকে জারণ করব, কিন্তু অল্প স্বল্প করব না, শক্তিশালী জারণ করব। সো অ্যালকেনকে শক্তিশালী জারণ করলে তো কার্বনিল যৌগ হতেই পারে, তাই না? যদি সেই পরিমাণ শক্তিতে জারণ করি। অ্যালকেনকে যদি আরো শক্তিশালী জারণ করি তাহলে সেখানে অ্যাসিড হতেই পারে। অ্যালকেনকে যদি আরো শক্তিশালী জারণ করি সেখানে তো কার্বন ডাই অক্সাইড টেকনিক্যালি হতেই পারে, তাই না? তো এমন না যে অ্যালকেনকে জারণ করলে সবসময় অ্যালকোহলই তৈরি হবে, এরকম কোনো কথা নাই। কোনো কোনো সময় দেখা যায় যদি আমি শক্তিশালী জারণ করি তাহলে সেখান থেকে সরাসরি অ্যাসিড তৈরি হতেও পারে। আবার আমি কার্বনিল কার্বনকে বিজারণ করলে প্রথমে আমাদের সিরিয়াল বলে, সিরিয়াল বলে যেখানে অ্যালকোহল তৈরি হওয়ার কথা। কিন্তু ভাই যদি কার্বনিল কার্বনকে আমি শক্তিশালী বিজারণ করি, অনেক শক্তিশালী বিজারণ, তাহলে সেখান থেকে তো অ্যালকেন উৎপন্ন হলেও হতে পারে। কার্বনিল কার্বনকে বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়, এরকম কোনো রিঅ্যাকশন কি জানা আছে? আমি এখনো পড়াইনি, বাট জানা আছে কিনা যে একেবারে সরাসরি কার্বনিল কার্বন থেকে আমি হচ্ছে অ্যালকেন তৈরি করবো, এরকম রিঅ্যাকশন কিন্তু আছে। আমার কাছে না পড়িস, বাট টুকটাক অ্যালকেন প্রিপারেশন তো জীবনে একটু হলেও পড়ছিস, মনে আছে ক্লিমেনসন রিঅ্যাকশন? সো ওইদিকে না, যে আমরা এখন মেইন কথায় আসি। সো আমাদের বইতে অনেক লেভেলের অনেক টাইপের জারক আছে, আমরা সেই জারকগুলো দেখব এবং কিছু ক্যাটাগরাইজ করে দিব। এবং এই ক্যাটাগরি বিশ্বাস কর ভাই, তোর জীবনকে অনেক ইজি করে দিবে। তোর জীবনকে কেন ইজি করে দিবে? কারণ তুই যদি এই জারকের লিস্টটা মনে রাখতে পারিস, একটু কষ্ট হবে মনে রাখতে, বাট আবার আহামরি কষ্টও না, তখন দেখবি কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি অনেক ইজি হয়ে গেছে। সো সবাই একটু খাতার উপরে আমরা টাইটেল লিখে নিই জারক।
আর আবারও বলছি এটা কিন্তু কোনো অফিসিয়ালি লিস্ট না, বুঝছিস? আমাদের বইতে বা আমাদের লেভেলে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে আমি নিজের মতো করে একটা লিস্ট বানাইছি, সেই লিস্টটা হচ্ছে তোদেরকে দেখাবো এবং এই লিস্ট তোদের বই অনুযায়ী খুব সুন্দর মতো খাপে খাপে মিলে যায়। সো প্রথমে দেখি আমাদের বইতে সেই লেভেলের জারক, এক্সট্রিম এক্সট্রিম জারক, তুই এটাকে এক্সট্রিম এক্সট্রিম জারক বলতে পারিস, বা আমি নর্মালি লিখি সেই লেভেলের জারক। সেই লেভেল মানে সেই লেভেলের জারণ করবে, মানে নর্মালি চিন্তা কর তোর কমন সেন্স কি বলে, এই সেই লেভেলের জারক দিয়ে যদি আমি জারণ করি তাহলে অ্যালকেন থেকে কি আমি জীবনেও অ্যালকোহল পাবো? না, এটা অনেক শক্তিশালী জারক। মানে কি, অনেকগুলো কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে অনেকগুলো কার্বন অক্সিজেন বন্ধন তৈরি করে। তো সেই লেভেলের জারকের উদাহরণ কি আমাদের বইয়ে? সেই লেভেলের জারকের উদাহরণ হচ্ছে একটা, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এটা কি মিডিয়াতে? অ্যাসিডিক মিডিয়াতে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে সেই লেভেলের জারক হিসেবে কাজ করে, এক্সট্রিমলি জারণ করে ও। অর্থাৎ অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যালকোহলকে জারণ করে কখনো অ্যালকোহল তৈরি করে না, ওর থেকে বেশি দূরে কিছু তৈরি করে। এই মনে রাখতে পারবো তো? এটা পরিমাণগত রসায়ন আমরা পড়ছি না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে জারক হিসেবে কাজ করে। তাহলে সেই লেভেলের জারণ যখন করে তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট অনেক এক্সট্রিম জারণ করে। নাম্বার 2 হচ্ছে স্ট্রং জারক বা শক্তিশালী জারক। স্ট্রং জারক মানে এরাও স্ট্রং, কিন্তু ভাই ওইখানে যে লেভেলটা হয় সেই লেভেল না। থাকে না যে ভালো ছেলে, আরেকটা হচ্ছে খুবই ভালো ছেলে। এখন ভালো ছেলের খুবই ভালো ছেলের মধ্যে তো অল্প একটু তফাৎ আছে। সো সেই লেভেলের জারক আর শক্তিশালী জারকের মধ্যে তফাৎ আছে। সো আমরা দেখি এই যে তীব্র জারক কারা বা স্ট্রং জারক কারা, এটা কিন্তু তোদের অর্গানিক কেমিস্ট্রি বইয়ে যতগুলো রিঅ্যাকশন আছে বা যতগুলো পসিবল সেইগুলোকে অ্যানালাইসিস করে তারপরে বানানো, এগুলো একটা রিসার্চ রেজাল্ট হিসেবে বলতে পারিস। যেমন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকুয়াস মিডিয়াতে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি জলীয় মাধ্যমে হয় সেটা খুবই শক্তিশালী জারক হিসেবে কাজ করে, এটা আমাদের বইতে অনেক জায়গায় কাজে লাগে। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এইটা অ্যাসিডিক মিডিয়াতে মোটামুটি স্ট্রং জারক হিসেবে কাজ করে। তারপরে বাকি অনেকগুলো উদাহরণ তোরা নিজেরা জানিস। গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই কাঁচা বাচ্চারা 19-এ কি পড়ছিস? ধরলাম পড়িস নাই, পড়লেও মনে নাই। সালফিউরিক অ্যাসিডের 3টা ধর্ম ছিল, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নিরোধক, সালফিউরিক অ্যাসিড জারক। মনে পড়ে? মনে না পড়লে ফ্ল্যাশব্যাকে যা। সালফিউরিক অ্যাসিড অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড জারক, সালফিউরিক অ্যাসিড নিরোধক, এই 3টা বৈশিষ্ট্যই ছিল। সো গাঢ় সালফিউরিক অ্যাসিডটা শক্তিশালী জারক, বেশ ভালো রকমের জারক, বুঝছিস? তারপরে হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিডও শক্তিশালী জারক, HNO3। CONC, অনেকে CONC এর মানে বুঝতেছিস না। CONC মিন করে কনসেন্ট্রেটেড, মানে হচ্ছে গাঢ়। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5। তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরেট KClO3। তারপরে হচ্ছে প্লাটিনাম অ্যালুমিনিয়ামের অক্সাইড প্লাস হচ্ছে হিট। এরা সবাই কি? এরা সবাই শক্তিশালী জারক। মিডিয়া বলতে কি বোঝায়? মিডিয়া বলতে বোঝায় কোনো একটা রিঅ্যাকশন তো শূন্য মাধ্যমে হয় না, কখনো পানির মধ্যে হয়, কখনো অ্যাসিডের মধ্যে হয়, কখনো হচ্ছে ক্ষারের মধ্যে হয়। এটা কিভাবে মেমোরাইজ করবে? এটা এই যে দেখতে দেখতে চোখের লেগে রাখতে হবে, চোখে মনে রাখতে হবে। মনে রাখাটা এমন আহামরি কঠিন কিছু না, যারা পরিমাণগত রসায়ন টুকটাক পড়ছি তারা এগুলো মোটামুটি জানে। সো কি বললাম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে, মানে অ্যাসিডের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এক্সট্রিমলি জারক হিসেবে কাজ করে, মানে সেই লেভেলের জারক হিসেবে কাজ করে। এটা হয় কি, নর্মালি এই ক্লাসটা, আমি এখন যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা কেউ নেয় না, কেউ করায় না, অর্গানিক বেসিক নামে আলাদা সময় কেউ দিতে চায় না, এবং তার জন্যই অর্গানিক আমাদের কাছে কঠিন লাগে। যে পথে আমরা আগাবো, নর্মালি আমি এটা করি, কোনো অপরিচিত জায়গায় যদি যাই তাহলে আগের দিন রাতে আমি একটু ম্যাপটা দেখে যাই। এমন না যে রাস্তা মুখস্থ করে ফেলি, জাস্ট আইডিয়া নেই যে ওকে এই রাস্তার পরে এই রাস্তা কত কিলোমিটার দূরে আছে, এবং কোনো একটা জায়গাটা জাস্ট মার্ক করে রাখি। মার্ক করা বলতে যে ঠিক আছে ওকে এইখানে এরকম বড় একটা মসজিদ আছে, অথবা এইখানে এই হসপিটালটা আছে, তারপরে গিয়ে পড়বে।
এখন মুখস্থ না করলেও তুই যদি একটু ওভারভিউটা দেখে যাস তখন কিন্তু পরের দিন ওইখানে যাওয়াটা অনেক সহজ হয়। একেবারে হচ্ছে মানে ব্লাইন্ড ফোল্ডেড ভাবে না গিয়ে একটু দেখে যাই তাহলে সেটা অনেক সুবিধা হয়। সো আমরা এখানে আসলে ওই ব্লাইন্ড ফোল্ডেড হিসেবে না গিয়ে একটু দেখে যাচ্ছি। সো যেগুলোতে এখানে মিডিয়া নাই তার মানে হচ্ছে সেগুলো স্পেশাল কোনো মিডিয়াতেই কাজ করে না, নর্মাল সব মিডিয়াতেই কাজ করে। যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকুয়াস মিডিয়াতে শক্তিশালী, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়াতে শক্তিশালী, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, পটাশিয়াম ক্লোরেট এবং প্লাটিনাম অ্যালুমিনা এবং হিট। এখানে একটু লিখে নিতে পারিস যে এই জিনিসটা আসলে কি করে জানিস, প্রচুর হাইড্রোজেন বের করে। মনে আছে হাইড্রোজেন বের করলেও তো সেটা জারক হবে, তাই না? আমরা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। সো করে কি প্রচুর হাইড্রোজেন বের করে। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে এক্সট্রিম জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে, আর স্ট্রং জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকুয়াস, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিড। এবার দেখি হচ্ছে দুর্বল জারক বা মৃদু জারক বা হচ্ছে উইক জারক বা উইক অক্সিডেন্ট। যেগুলোর এখানে মিডিয়া উল্লেখ করি নাই সেগুলো নর্মালি অ্যাকুয়াস মিডিয়াতে কাজ করে, আর যেগুলোর মিডিয়া উল্লেখ করছে ওগুলো মিডিয়া অনুযায়ী চেঞ্জ হয়। যেহেতু চেঞ্জ হয় এই জন্য আমরা মিডিয়াগুলো বলে দিতে হবে। সো মৃদু জারক হচ্ছে এইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এটা ক্ষারীয় মিডিয়াতে বা বেসিক মিডিয়াতে হচ্ছে মৃদু জারক হিসেবে কাজ করে। আরেকটা আছে, এটা 9-10 এ পড়ছিলাম, টলেন বিকারক, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ওকে, এটা একটা টলেন বিকারক। কি বললাম ভাই? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড টলেন বিকারক। আরেকটা হচ্ছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ মানে হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড আর তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেসিক মিডিয়াতে ওটা অ্যাসিডিকে সেই লেভেলের জারক বা এক্সট্রিমলি জারক, অ্যাকুয়াসে শক্তিশালী জারক এবং ক্ষারীয় মিডিয়াতে দুর্বল জারক। টলেন বিকারক ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড, এটা আবার দুর্বল জারক। আর পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে কিউপ্রিক হাইড্রোক্সাইড। যদি কেউ নাম না জানিস এই নাম দুটো আমি একটু লিখে দিচ্ছি, এই দুটোর একটা স্পেশাল নাম আছে। এটাকে বলা হয় টলেন্স রিয়েজেন্ট বা টলেন বিকারক, এটাকে বলা হয় ফেলিং দ্রবণ। সামনে আসবে এগুলো আমাদের। সেটা হচ্ছে আমাদের টলেন্স রিয়েজেন্ট, বাংলায় লিখে টলেন বিকারক, আর এটা হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ। ওকে, তাহলে টলেন্স বিকারক পাইলাম, ফেলিং দ্রবণ পাইলাম, এগুলো কি জারক? এগুলো হচ্ছে আমাদের দুর্বল জারক। 4 নম্বরটা লিখে হচ্ছে নিয়ন্ত্রিত জারক। নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত জারক হচ্ছে এইটা। নরমালি দেখ ভাই, সালফিউরিক অ্যাসিড কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড। সো গাঢ় সালফিউরিক অ্যাসিড নরমালি শক্তিশালী জারক, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে তুই যখনই হচ্ছে একটু MnO2 মিশাই দিবি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কি করলাম? গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়ার পরে যদি আমি এখানে সামান্য পরিমাণে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশাই দিই তখন সেটা আর শক্তিশালী জারক থাকে না, নিয়ন্ত্রিত জারক হয়ে যায়। মানে তখন সেটা দুর্বল জারকের মতো অনেকটা আচরণ করে। এর প্রত্যেকটা আরো ভালো মতো ক্লিয়ার হবে যখন আমরা উদাহরণ দেখব। উদাহরণ দেখলে আরো সুন্দর মতো ক্লিয়ার হবে। আর এই উদাহরণগুলো জাস্ট এইটগুলো শেখার স্বার্থে না, আমাদের প্রত্যেকটা উদাহরণ বইয়ে আছে। তো আমরা কিছুক্ষণ এগুলো নিয়ে কথা বলি, দেখবি যে একটু হলেও মাথায় গেঁথে যাবে। আমরা শিখলাম যে জারণ মানে কি, কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হবে কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে, মানে হাইড্রোজেন আউট অক্সিজেন ইন, এটাকে আমরা অর্গানিকে জারণ বলি। এক্সট্রিমলি জারণ বা সেই লেভেলের জারণ কে করে, বা সেই লেভেলের জারণ করে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে খুব স্ট্রং জারণটা করে, মানে অনেকগুলো স্টেপে জারণ সে একবারে করে ফেলে। এবার সে স্ট্রং জারক। স্ট্রং জারক হচ্ছে ওর লেভেলে না, বাট ওর থেকে কম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকুয়াস মিডিয়াতে, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়াতে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, পটাশিয়াম ক্লোরেট, আর প্লাটিনাম অ্যালুমিনা, অ্যালুমিনিয়ামের অক্সাইডকে অ্যালুমিনা বলে। সো প্লাটিনাম অ্যালুমিনা হিপ, এরা প্রচুর পরিমাণ হাইড্রোজেন বের করে, যে এই পার্টটা আমরা উদাহরণ দেখব। এরপরে সেই উইক জারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিকে সেই লেভেলের, অ্যাকুয়াসে স্ট্রং এবং উইক হচ্ছে সে, মানে বেজের মধ্যে সে উইক জারক। আর টলেন্স বিকারক মানে ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড,
আর হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে ফেইলিং দ্রবণ, এরাও দুর্বল জারক। আর নিয়ন্ত্রিত জারক হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সো চল আমরা কিছু উদাহরণ দেখে আসি, উদাহরণ দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো প্রথমে লিখে নে অ্যালকেনের জারণ। অ্যালকেনের জারণ। এই সেম বিক্রিয়া কিন্তু ভাই আমরা অ্যালকেনের মধ্যে আবার পড়বো, সো তখন রিপিট যখন হবে তখন একটু রিকল করার চেষ্টা করবি। অ্যালকেনের জারণ বলতে ধর আমরা মিথেনকে জারণ করি, মিথেনকে যদি জারণ করি, সো এই হচ্ছে আমাদের মিথেন, CH4। ওকে, সো মিথেনকে ফোর্সে তুই তিন ভাবে জারণ করছিস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তিনটা মিডিয়ে দিয়ে জারণ করছিস। কিরকম? একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, ধর ভাই এখানে অ্যাসিডিক মিডিয়েতে নিলি। ওকে, সো তুই যখন মিথেনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়েতে নিচ্ছিস তখন এটা কি সেই লেভেলের জারক হচ্ছে না? সেই লেভেলের জারণ করে। এখন বল মিথেনের সেই লেভেলের জারণ করে একেবারে মাথায় গিয়ে কোনটা আছে? একেবারে মাথারটা কি আছে? সেই লেভেলের জারণ করছি, একেবারে মাথারটা আছে কার্বন ডাই অক্সাইড। সো এখানে আসলে তৈরি হয় কি? তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এবং তৈরি হয় কি? তৈরি হয় হচ্ছে পানি। পানি কেমনে তৈরি হয়? ওই যে এখানকার যে হাইড্রোজেন আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে জাইমান অক্সিজেন দেয় তার সাথে মিলে পানি তৈরি করে। যদিও এই পানিটা আসলে অর্গানিক বিক্রিয়াতে ম্যাটার করে না। আমরা কি জানি যে অর্গানিক রিঅ্যাকশনে বাই প্রোডাক্ট লেখা, সমতাকরণ লেখা, এটা নিয়ে এত বেশি প্যারা স্যাররাও দেয় না, স্টুডেন্টরাও নেয় না, সেটা নিয়ে এত প্যারা নেওয়ার কোনো কারণ নেই। এরপরে দেখতো ভাই, যদি আমি এটাকে ওই একই পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম, মানে ওই আগেরটা, কিন্তু অ্যাকোয়াস মিডিয়াতে নিলাম, তাহলে তুই যখন সেই লেভেলের করছিলি, এক্সট্রিমলি জারণ করছিলি, সেখানে কিন্তু CO2 তৈরি হয়েছে। বাট যদি আমি এক স্টেপ আগে থামাই তাহলে বলতো ভাই এখানে কি তৈরি হবে? তোর বিবেক বুদ্ধি কি বলে? মুখস্থ করা লাগবে না, জাস্ট বিবেক কি বলে। ওর এক স্টেপ আগে থামবে না, এক স্টেপ আগে থাকবে মানে এখানে মিথানোইক অ্যাসিড তৈরি হবে, HCOOH। ওকে, বাই প্রোডাক্ট আমরা নাই লিখি। আচ্ছা, ওইটাকে যদি আমরা হচ্ছে বেসিক মিডিয়া নিই, ধর পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, দুর্বল জারক। এই দুর্বল জারক কি করে? এখানে তৈরি করে হচ্ছে মিথানল, CH3OH। তাহলে দেখ আমি মোটামুটি হচ্ছে ইয়া দিয়ে বুঝে গেছি, মিথেনের জারণ দিয়ে বুঝে গেছি কোনটা সেই লেভেলের জারণ, কোনটা নর্মাল জারণ, কোনটা উইক জারণ। সো মিথেনকে যদি সেই লেভেলের জারণ করা হয় বা এক্সট্রিমলি জারণ করা হয় তাহলে সেখানে CO2 তৈরি হয়। মিথেনকে যদি আমি শক্তিশালী জারণ করি অ্যাকোয়াস মিডিয়াতে তখন মিথানোইক অ্যাসিড তৈরি হয়, আর মিথেনকে যদি দুর্বল জারণ করি তাহলে মিথানল তৈরি হয়। এবার অনেকে বলবে ভাইয়া কার্বন ডাই অক্সাইড থেকে অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে এখানে কেন অ্যালডিহাইড হইল না? অ্যালডিহাইড হয় না, কারণ কথা হচ্ছে অ্যালডিহাইডটা এতটা স্টেবল না, অ্যালকোহলটা বেশ স্টেবল, অ্যাসিড বেশ স্টেবল। বাট ওই যে কোনটা কি হয় সেটা একটু তো মনে রাখার লাগে, একেবারে সব তো লজিক দিয়ে আন্দাজে চোখ বন্ধ করে হাতাইলে হবে না। আমরা বুঝেও গেলাম, আমরা একটু মনেও রাখলাম। এই সবাইকে এই তিনটা বিক্রিয়া ফিল করতে পারছি? সবাই কি ফিল করতে পারছে? আমি চাই মুখস্থ না করিস, মুখস্থ তো ঠিক আছে টুকটাক করতেই হয়, কিন্তু আমরা একটু ফিল করব যে এখানে কোথায় কি রিঅ্যাকশনটা হয়। আচ্ছা, এবার দেখি আমরা হচ্ছে মিসিং ক্লাউড শেপ। ক্লাউড শেপটা থেকে না এই শেপটা দেওয়া বেশ সহজ, মানে হচ্ছে এই শেপটা দেওয়া খুব ইজি, এই জন্য আর এখন ক্লাউড কম আসে আর কি। বাট যাই হোক, এটাও তো সুন্দর লাগে, এটাও খারাপ লাগে না। ক্লাউড দেখতেও সুন্দর লাগে, এটা দেখতেও সুন্দর লাগে, সবই সুন্দর লাগে। এরপর আরেকটা রিঅ্যাকশন দেখি, ধর তুই মিথেন না নিয়ে তুই ইথেন নিচ্ছিস, H3C এবং হচ্ছে CH3। আমরা একটু ইথেনকে জারণ করে দেখব। সো ইথেনকে যদি জারণ করি, ধর পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম, এখানে KMnO4, এবং ধর আমি হচ্ছে এখানে অ্যাসিডিক মিডিয়াও নিলেও হয়। মানে এই রিঅ্যাকশনগুলো জারকের ক্ষেত্রে একটু ব্যাপার আছে। তুই যখন একটু বড় বই দেখবি, বড় বই মানে ধর হচ্ছে আমি নর্মালি যে বইটা দেখি সেটা হচ্ছে যে মরিসনের বই, বাট ওটা তোদের এখন পড়তে হবে না। সো ওই বইগুলোতে একই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিকে দিয়ে যে উৎপাদ দেওয়া আছে, আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকোয়াস দিয়েও সেই উৎপাদ দেওয়া আছে। মানে ধর আমি তোদেরকে দেখাইলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকোয়াস মিডিয়াতে স্ট্রং জারক আর অ্যাসিডিক মিডিয়াতে এক্সট্রিম জারক, কিন্তু ভাই তুই অ্যাকোয়াস মিডিয়া নিয়ে যদি একটুখানি হিট দিস তখন যেটা স্ট্রং ছিল সেটা আবার এক্সট্রিম হয়ে যায়।
মানে হিট যে কোনো জিনিসকে অনেক বেশি পাওয়ারফুল করে দেয়। এমনি দেখবি, আচ্ছা তোরাই বলতো, শীতকালে মানুষের মেজাজ গরম থাকে না গরমকালে মানুষের মেজাজ গরম থাকে? শীতকালে কিন্তু তুই দেখবি ওরাল মানুষের মেজাজ টেজাজ ঠান্ডা থাকে। ওই রিক্সাওয়ালাদের মধ্যে ঝগড়াঝাটিও শীতকালে একটু কম হয়। সিএনজি ওয়ালার সাথে ওই রিক্সাওয়ালার ঝগড়াঝাটিও গরমকালে বেশি হয়, শীতকালে কম হয়। কারণ ইমাজিন কর ভাই, সিগনালে আটকে আছে, সবাই ঘেমে অতিষ্ঠ, তখন এর পাশ থেকে ওর একটু খোঁচা লাগলেই হচ্ছে ধর রিক্সার ওই সাইডের যে ইয়া থাকে ওটার সাথে সিএনজি ওয়ালার একটু ধাক্কা লাগছে, এমনি মেজাজ গরম গরমেতে, তখন আবার হচ্ছে মানুষজন এক্সট্রিমলি মানে রেগে টেগে যায়। সো হিট যে কোনো জিনিসকে আসলে অনেক বেশি পাওয়ারফুল করে দেয়। আর এই জন্যই হচ্ছে আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি এমনি মাঝে মধ্যে দেখি রাস্তায় যে একটা রিক্সাওয়ালার সাথে একটা রিক্সাওয়ালা যে পরিমাণ মারামারি, মানে পারলে মেরেই ফেলে একজন আরেকজনকে, এত পরিমাণ রেগে যায় সবাই। সো ইউএসএ তে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ অ্যাভেলেবল, মানে ওদের যে আর্মস লাইসেন্স খুবই ইজি, খুবই ফ্লেক্সিবল। সো মোটামুটি সবার কাছেই হচ্ছে ওদের অস্ত্র আছে, রাখতে পারে আর কি, বৈধ অস্ত্র। তো যদি আমাদের দেশে ওরকম হইতো, ভাই প্রতিদিন দেখা গেল 10-12টা খুনাখুনি হয়ে গেল রিক্সাওয়ালাদের মধ্যে। হ্যাঁ মানে এটা হচ্ছে যে পরিমাণ আমাদের, যে পরিমাণ রাগ একজন আরেকজনের উপরে, পারলে একজন আরেকজনের খেয়ে ফেলে। আর এটাও সত্যি কথা, মানুষের যখন অভাব অনটন বেশি থাকে, মানুষের যখন ক্ষুধা মিটে না, তখন মানুষের রাগ বেশি থাকে। যে মানুষ মেন্টালি যত হ্যাপি সেই মানুষ রাগে না। তোদেরকে আমি একটা লাইফ লেসন দিই, এটা চেষ্টা করিস মেনটেন করতে। সবসময় মানসিকভাবে হ্যাপি থাকার চেষ্টা করবি। আর যারা বেশি হ্যাপি থাকে তারা বেশি রাগে না। অনেক মানুষকে দেখবি শুধু শুধু রেগেছে, কোনো কারণ ছাড়া খেই খেই করে। এবং এই খেই খেই গুলো নর্মালি তাদের সাথেই করে যেখানে ফিডব্যাক আসে না। মানে আমি একটা রিক্সাওয়ালার সাথে রাগ ঝাড়তেই পারি কারণ সে আমাকে ফিডব্যাক দিবে না, কিন্তু আমি তো একজন পুলিশ সার্জেন্টে গিয়ে রাগাতে পারি না, তাকে তো রাগ দেখাইতে পারি না, কারণ সেখান থেকে ফিডব্যাক আসবে। আমরা আমাদের আব্বু আম্মুর উপরে রাগ ঝাড়ি কারণ আব্বু আম্মু থেকে ফিডব্যাক আসে না, মানে তারা আমাদের সবকিছু সহ্য করে নেয়। বাট মনে রাখবি, যদি হুট করে অকারণে রাগ করে, অকারণে চেতে যায়, তুই ধরে নিবি যে ওই মানুষটা মানসিকভাবে প্রচন্ড উইক। মানুষ নিজের উইকনেস ঢাকার জন্য রাগ, ক্রোধ, ঝাড়ি মারা, জোরে কথা বলা এই জিনিসটাকে একটা হাতিয়ার হিসেবে নেয় নিজের দুর্বলতাকে ঢাকার জন্য। এবং সেটা নর্মালি তাদের সাথেই তারা দেখায় যারা আসলে ফিডব্যাকটা দেয় না। অনেক সময় দেখবে যে বাসের হেল্পার একবার থেকে দুইবার যদি ভাড়া চায়, নর্মালি আমি লোকাল বাসে উঠি না বহুদিন, 2-3 বছর হয়ে গেছে, বাট মাঝে মধ্যে দেখতাম আগে যে একবারের জায়গায় দুইবার ভাড়া চাইলেই আমরা খুব রেগে উঠি, ওই মিয়া কয়বার দিব। বাট ওর থেকে কিন্তু আসতে বললেই হয় যে দিছি ভাই একবার। এবং যদি আমি হচ্ছে বায়োলজি বলি, আমরা তো জানি এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি। সো আসতে বললে যতটুকু এটিপি খরচ হয়, ওই তার থেকে খেই করে বললে আরো বেশি এটিপি খরচ হয়। কি দরকার, আস্তে করে বললেই তো হয়। কিন্তু হয় কি, ওই মানুষটা মানসিকভাবে ক্রাইসিসে আছে, হয়তোবা ফ্যামিলি ক্রাইসিস, বা হয়তোবা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, হয়তোবা সে যে অফিসে কাজ করে সেখানে ওকে ঝাড়া হয়েছে। সো ওইটার উইকনেসটা ও এর উপরে গিয়ে ছাড়ছে। এটা মাথায় রাখবি যে মানসিকভাবে স্ট্রং যারা, যারা মানসিকভাবে শক্তিশালী, যারা শান্তিতে আছে, এরা কখনো রাগে না। মানে কখনো বলতে সহজে রাগে না আর কি। তো কথা হচ্ছে ওই যে গরমকালে মানুষের রাগটা একটু বেশি থাকে, আর আমাদের মতো দেশে রাগটা আরেকটু বেশি থাকবে। কারণ ওই যে অভাব অনটন, আমাদের তো প্রভার্টি বেশি, মানুষের হচ্ছে মাথাপিছু ইনকাম কম, সবই। তো যে বললাম যেটা অ্যাকুয়াস মিডিয়েটে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেই অ্যাকুয়াস মিডিয়েটে নিয়ে তুই যদি আবার হিট দিস, সেটাকে আমরা শক্তিশালী বা সেই লেভেলের জারক বলতে পারি। সো এটা নিয়ে আমি যেটা লিখে দিছি সেটাই একেবারে শাশ্বত নিয়ম, এর বাইরে কিছু নাই। কোনো জায়গায় এর বাইরে কিছু দেখলেই বলবি ভাইয়া শাওন ভাইয়া তো বলছিল এটা ঠিক, তার এটা ভুল আছে, এরকম কিন্তু কিছু না, বুঝছিস? জিনিসগুলো ফ্লেক্সিবল। সো আমি কি নিয়েছিলাম? ইথেন। ইথেনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছি, এবং অ্যাসিডিক মিডিয়াতে নিছি অ্যাকুয়াস। আপনি কখনো রাগ করেন না? আমাকে কখনো রাগতে দেখছিস? মানে তোরা দেখছিস কিনা আমি একটু জিজ্ঞেস করছি, কখনো কি দেখছিস রাখতে যে আমি রেগে গেছি খুব, চেতে কিন্তু একদম অবস্থা খারাপ করে ফেলছে? আচ্ছা হ্যাঁ, আমাকে কেউ রাখতে দেখে নাই। ইভেন আমি আমি যেখানে জব করি শিখতে শিখতে আমাকে কেউ রাখতে দেখে নাই। ওকে, সো আমি যদি ইথেনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক বা হচ্ছে অ্যাকুয়াস মিডিয়া নেই, সো কি হয় এখানে? হয় হচ্ছে H3C, এখানে COOH, এটা তৈরি হয় প্রথমে, বুঝছিস? এটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি, বাট এন্ড অফ দ্য ডে তুই আসলে কি পাবি জানিস? খুব তাড়াতাড়ি এটা আবার অক্সালিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। সি এখানে হচ্ছে COOH। এবার আমি জানি তোর কোমলমতি মনে একটা প্রশ্ন জাগছে, ভাইয়া কার্বন ডাই অক্সাইড কেন তৈরি হইল না? মানে হচ্ছে যে এখানে আমি কার্বন ডাই অক্সাইড দেখাইলাম মিথেনকে, কিন্তু এখানে কেন কার্বন ডাই অক্সাইড তৈরি হলো না?
এই কাঁচা বাচ্চারা তোরা কি বুঝিস? কার্বন ডাই অক্সাইড বলছিলাম না এক্সট্রিম কেস। কার্বন ডাই অক্সাইড তৈরি হইতে গেলে এখানে কার্বন কার্বন বন্ধন ভাঙতে হয় না? কার্বন কার্বন বন্ধন ভাঙা তো ভাই অনেক কঠিন। এই জন্য এখানে অ্যাসিডে গিয়ে থেমে যায়। আমি কি বুঝাতে পারছি? যে এখানে যদি কার্বন ডাই অক্সাইড তৈরি হইতে হয় তাহলে কার্বন কার্বন বন্ধন ভাঙতে হয়। কার্বন কার্বন বন্ধন ভাঙা চারটিখানি কথা না। সো এই জন্য একবারেই তুই যে এই অ্যাসিড পাইতেছিস এটাতে তো তোর খুশি থাকার কথা। সো এখানে অক্সালিক অ্যাসিড তৈরি হয়ে থেমে যায়। সবাই একটু কমেন্ট করতে, এটাকে বুঝতে পারছে কিনা? সো ইথেনকে জারণ করলে আসলে ভাই দিন শেষে তুই অক্সালিক অ্যাসিডই পাবি। এটা আমি দেখাইলাম, জাস্ট এভাবে হয়। এই পাশেরটা আস্তে আস্তে করে আমরা অক্সালিক অ্যাসিড পাই। মিথেন থেকে একটা কার্বন থাকে বলে, ইয়াস এটা ধরতে পারছিস। মিথেনে একটা কার্বন থাকে দেখে কার্বন ডাই অক্সাইড তৈরি হইতে পারছিল, কারণ ওখানে কার্বন কার্বন বন্ধন ভাঙার কোনো বালাই ছিল না। বাট এখানে তো একটা না, কার্বন কার্বন বন্ড ভাঙা লাগে। সো এটা যদি শিখিস ভাই, বাকি যেই রিয়াকশনগুলো দেখাবো একটাও মুখস্থ করবি না, কিন্তু একটাও মুখস্থ করার কিছু না, এগুলো তুই নিজেই বুঝতে পারবি। খবরদার মুখস্থ না কিন্তু। যেমন দেখ তোর কাছে টোলুইন আছে, আচ্ছা টোলুইনকে যদি সেই লেভেলের জারণ করি বা শক্তিশালী জারণ করি, তুই বল এখানে কি তৈরি হবে? ভাই মুখস্থ করবো না কিন্তু, বল না কি তৈরি হবে? যে অ্যাসিড তৈরি হবে সেটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড তৈরি হবে, তাই না? সো আমি এখানে টোলুইন থেকে পাবো হচ্ছে বেনজোইক অ্যাসিড। এখন এটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক নিলেও হয়, কোনো সমস্যা নেই। কিন্তু তোর বইতে এটাকে আবার সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড দেখাইছে। নাইট্রিক অ্যাসিড এবং তার সাথে হচ্ছে হিট, 120°C তাপমাত্রা। খবরদার কেউ মুখস্থ করিস না ভাই, বিশ্বাস কর। তুই যদি এখানে এটা নিতি, এই যে এটা নিতি, এই সেম জিনিসই তৈরি হইতো। বাট তোর বইতে এটা লেখা আছে, বুঝছিস? তোর বইতে এটা লেখা আছে দেখে আমি লিখে দিচ্ছি। বাট এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়া দিলেও অ্যাসিড তৈরি হয়, তার অনেক এভিডেন্স আছে, মানে ওই যে ডেভিড মরিসনের বইয়ে। বাট তোর বইতে এটা লেখা আছে। একইভাবে আমি যদি টোলুইন না নিয়ে, এই যারা নাম জানিস এটার নাম একটু বলে দিই, এটার নাম হচ্ছে টোলুইন। এই নামগুলো শিখতে হয় না, এই নামগুলো প্র্যাকটিসে মনে এমনিতে মুখস্থ করে নিতে হয়। এখানে হচ্ছে CH3 আর এখানে হচ্ছে CH3। এই যৌগের নাম জানি কেউ? এই যৌগের নাম হচ্ছে জাইলিন, XYLENE, জাইলিন। এবং এই জাইলিনকে বলা হয় প্যারাজাইলিন, বুঝছিস? এই অপোজিটে থাকলে, উল্টা পাশে থাকলে সেটাকে প্যারাজাইলিন বলা হয়। এই অর্থ কি জিনিস, প্যারা কি জিনিস, এগুলো আমরা আগে থেকে জানবো। সো হচ্ছে, আর যদি এই টাইপের রিয়েকশনে কারো টেম্পারেচার মনে না থাকে তাহলে ডেল্টা সাইন দিবি, সেফ জোন, কোনো রকমের কোনো ভুল নাই। ডেল্টা সাইন দিয়ে আমরা কাজ ছেড়ে দিব। সো এখানে যদি হচ্ছে আমরা এটাকে যদি সেম জিনিস দিয়ে জারণ করি, সেম জিনিস, তাহলে ভাই একই জিনিস, ওই যে ওইখানে একটা ছিল, এখানে দুইটা তৈরি হবে, একটা COOH আর একটা COOH। এই অ্যাসিডের একটা নাম আছে, এই অ্যাসিডের নাম হচ্ছে টেরিথেলিক অ্যাসিড। আমি স্পেলিংটা একটু বলে দিই, স্পেলিংটা খুব অদ্ভুত। PTERI, আচ্ছা এটার নাম হচ্ছে, না এটা নর্মাল নাম, টেরিথেলিক অ্যাসিড, TE, তারপরে হচ্ছে RE, টেরিথেলিক, এই যে পি একটু উদ্ভট, PHTHALIC, ওকে, টেরিথেলিক অ্যাসিড। তাহলে আমি আশা করি সবাইকে এটুকু বুঝাইতে পারছি যে আমি যদি অ্যালকেনের জারণ করি, অ্যালকেনের জারণ এইটুকুই বুঝবো আমরা। অ্যালকেন বলতে ওই HNO3 বুঝাইছেন? না 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 না, অ্যালকেন বলতে আমি যে এই অংশটুকু বুঝাইছি, দেখ এইটুকু হুবহু অ্যালকেনের মতো না, এই যে এই অংশটুকু, এটা তো হুবহু অ্যালকেনের মতো। এই যে এই অংশটুকু তো হুবহু অ্যালকেনের মতো, এই অংশটুকু তো হুবহু অ্যালকেনের মতো। এই যে এই পার্টটুকুরে তো আমরা জারণ করছি। তাহলে ঘটনাটা কি ঘটলো? আমরা জারণ দেখলাম, প্রথমে দেখলাম সেই লেভেলের জারণ বা এক্সট্রিম জারক। সো এই রিঅ্যাকশনগুলোতে টেম্পারেচার চেঞ্জ করলে কি প্রবলেম হয়? প্রবলেম হয়, কিন্তু আমাদের অবশ্যই প্রবলেম হয়। কম টেম্পারেচার দিলে ওই অ্যাসিড পর্যন্ত হয়তো যাবে না। কিন্তু আসলে অর্গানিক রিঅ্যাকশন তো, কোনটা করলে কি হয় এটা পরীক্ষা না করে বলাটা কঠিন। অর্গানিক রিঅ্যাকশনের টেম্পারেচারের জন্য উৎপাদ পরিবর্তন হয়, মিডিয়া পরিবর্তন করলে উৎপাদ পরিবর্তন হয়, তারপরে হচ্ছে আমি প্রেশার চেঞ্জ করলে উৎপাদ পরিবর্তন হয়, অনেক কারণেই হয়। সো যেটা বইতে আছে ওইটা বুঝে ওইটাই আমরা পড়ার চেষ্টা করি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি অ্যাসিডিক মিডিয়া নেই, যেহেতু এখানে একটা কার্বন আছে, একেবারে ফাইনাল স্টেজে চলে যায়, কারণ এখানে ফাইনাল স্টেজে মানে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড তৈরি করতে গেলে কার্বন কার্বন বন্ধন ভাঙার কোনো বালাই নাই,
অ্যালকেনের ক্ষেত্রে, ফর মিথেনের ক্ষেত্রে আমি সেই লেভেলের জারণ করলে কার্বন ডাইঅক্সাইড, শক্তিশালী জারণ করলে মিথানোইক অ্যাসিড, আর দুর্বল জারণ করলে মিথানল তৈরি হলো। ইথেনকে করলে অক্সালিক অ্যাসিড তৈরি হয়। তারপরে আমরা দেখলাম যদি আমি টলুইনকে ওই জারণ করি, শক্তিশালী জারণ, তাহলে এখানে তৈরি হয় হচ্ছে, ইভেন আমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড নিতাম তাও এটা হয়তো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকুয়াস নিলেও এটা তৈরি হয়তো। এখানে তৈরি হয় কি, তৈরি হয় বেনজোইক অ্যাসিড। অ্যাসিডের নাম বলে দিই, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। আর যদি আমি প্যারাজাইলিনকে ওই সেম লেভেলে জারণ করি তাহলে টেরিথেলিক অ্যাসিড। এবার সবাই একটু খাতায় লিখে নেয় অ্যালকিনের জারণ। আমরা অ্যালকেনের জারণ দেখে ফেলছি, এখন হচ্ছে অ্যালকিনের জারণ। ভাই অর্গানিক কেমিস্ট্রি তুই কতটা ভালো পারবি সেটা ডিপেন্ড করে এই আমার অর্গানিক বেসিক লেকচারটা তুই কত ভালো মতো আপন করে নিতে পারছিস, সেটাকে আপন করে নিতে হবে, বুঝছিস? এবং আপন করে নেওয়া খুব কঠিন কিছু না, কারণ আমি যাদেরকে অর্গানিক পড়াই সবাই এটা আপন করে নিতে পারে। অ্যালকেনের জারণ যদি আমরা করতে চাই, যেমন দেখ 9-10 একটা জিনিস ছিল, 9-10 জিনিসটা দিয়ে শুরু করতে চাই। তুই যদি অ্যালকেনকে মানে ইথিনকে CH2, এখানে হচ্ছে CH2, মনে আছে এটাকে আমি জারণ করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। KMnO4, কাঁচা বাচ্চারা মনে পড়ে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেসিক কি জানি বিক্রিয়া বলতাম, একটু বোঝার চেষ্টা, মনে করার চেষ্টা করতো। এই বিক্রিয়ার একটা নাম ছিল যেখানে আমরা সে পড়তাম হচ্ছে অ্যালকিন শনাক্তকরণ। বিআর টেস্ট বলতো না এটাকে, মনে পড়ে? বিআর পরীক্ষা। সেই বিআর পরীক্ষায় কি হয়, মানে মেইন ঘটনাটা কি ঘটে? মেইন ঘটনাটা ঘটে হচ্ছে এখানে, এটা কি দুর্বল জারক। দুর্বল জারক মানে কি, অ্যালকিন থেকে প্রথমে কি তৈরি করবে, অ্যালকোহল তৈরি করবে। অ্যালকোহল তৈরি করবে মানে হচ্ছে এইটা, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH2, এখানে তৈরি করে OH, এখানে তৈরি করে হচ্ছে OH। এখন দেখতো ভাই 9-10 কতটুকু বুঝে পড়ছিলি, একটু নিজেকে বুদ্ধিমত্তা যাচ কর। তোর কাছে কি মনে হয় না যে ভাই আপনি তো শিখাইলেন কার্বন 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 হাইড্রোজেন বন্ধন ভেঙে কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হয়। এই কাঁচা বাচ্চারা বলতো কার্বন হাইড্রোজেন বন্ধন কি সিগমা বন্ড না? সিগমা বন্ড ভাঙা সহজ নাকি কার্বন কার্বন পাই বন্ড ভাঙা সহজ? তোর বিবেক বুদ্ধি কি বলে? যদিও আমি বারবার অনেক ঘটা করে বলতেছি কার্বন কার্বন বন্ধন ভাঙা কঠিন, বাট সেটা তো কার্বন কার্বন সিগমা বন্ধন ভাঙা কঠিন। মানে এখানে যে বন্ধনটা ভাঙছে সেটা কি কার্বন কার্বন পাই বন্ধন। সো পাই বন্ধন ভাঙা সহজ দেখে পাই বন্ধন ভেঙে ইথিলিন গ্লাইকল হয়। এই জিনিসটা 9-10 ঠাড়া মুখস্থ করছে সবাই, কোনো কিছু না বুঝে না জেনে না ফিল করে, জাস্ট মুখস্থ। এবং তোদের কাছে আসলে সহজ কঠিন বলে কোনো কথা নাই। যদি কমন পড়ে 9-10 যদি পড়ে আসে তাহলে সহজ, আর যদি কমন না পড়ে তাহলে কঠিন। ওকে, তারপরে দেখি যদি এরকম হয়, ধর আমি হচ্ছে এরকম নিলাম, এখানে হচ্ছে 2 নাম্বার রিঅ্যাকশন CH3, এখানে নিলাম হচ্ছে CH2, এখানে হচ্ছে CH, এবং এখানে হচ্ছে CH2, এবং এখানে আমি কি নিচ্ছি, এখানে আমি নিলাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এবং নিলাম হচ্ছে তোর অ্যাসিডিক মিডিয়াতে। ওকে, সো কি হলো, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে নিলাম। অ্যাসিডিক মিডিয়া মানে কি, এটাও কি অনেক শক্তিশালী জারক। সো অনেক শক্তিশালী জারক যখন হয়ে যায় তখন এখানে কি তৈরি করবে, এখানে তৈরি করবে হচ্ছে, আমরা জানি যে যেহেতু এখানে অ্যাসিডিক মিডিয়া নিচ্ছে অনেক স্ট্রং, মানে সে দিন শেষে অ্যাসিড তৈরি করবে। এখন দিন শেষে অ্যাসিড যদি তৈরি করতে হয় তাহলে দেখতো ভাই এখানে CH3, এখানে হচ্ছে CH, সবটা লেখা বন্ধ কর। অ্যাসিড যদি তৈরি হইতে হয় তাহলে এখানে একটা আসবে হচ্ছে OH, আরেকটা আসবে হচ্ছে অক্সিজেন। তার মানে বলতো ভাই অটোমেটিক্যালি এই বন্ধনটা আমার কি হইতে হচ্ছে, ভাঙতে হচ্ছে না? সবাই কি বুঝতে পারি? তুই এই বন্ধন ভাঙা ছাড়া কি কোনোভাবে অ্যাসিড তৈরি করে দেখাতে পারবি? অ্যাসিড তৈরি করে দেখানো কিন্তু সম্ভব না। সো যেহেতু আমার এখানে অ্যাসিড তৈরি হবে, আমি জাস্ট তোকে তোকে মানে নিজে যেন মেনে নিতে পারিস, অনেকে থাকে না মন থেকে মেনে নিতে পারে না, এই মন থেকে যেন মেনে নিতে পারি সেটা আমি দেখাচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে যদি জায়মান অক্সিজেন দেই
তাহলে অ্যাসিড তৈরি হতে হবে। এখন এই কার্বন যদি বন্ধন না ভাঙে সেখানে কোনোভাবে অ্যাসিড তৈরি হবে না। তাহলে একটা এন্ড অ্যাসিড তৈরি হলো। এবার এই এন্ড কি হয়? আচ্ছা ভাই, এখানে কি একটা কার্বন আছে না? আমরা কি শিখছিলাম, কোনো জায়গায় যদি একটা কার্বন থাকে সেই কার্বনকে এই অংশটুকু জারিত করে কি তৈরি করবে? তোরাই বল না। এই পাশেরটুকু অ্যাসিড তৈরি হয়েছে, বাট ওই পাশেরটুকু তো একটা কার্বন। সো ওই পাশেরটুকু আর অ্যাসিড তৈরি হয় না। ও দিন শেষে কই যে হ্যাঁ না দিয়ে খুব সুন্দর আনসার দিছে। এখানে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড আর তৈরি হয় হচ্ছে পানি। তাহলে এই পাশের এন্ড তৈরি হলো অ্যাসিড, ওই পাশের এন্ড তৈরি হলো কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই রিঅ্যাকশনে তোর বইতে আছে, বাট ম্যাক্সিমাম মানুষ না বুঝে মুখস্থ করে। সো আমি তোকে হচ্ছে কতগুলো ফর্মুলা দেখে একটা সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছি। আবার এই সেম রিঅ্যাকশনটা ধর যদি এরকম হইতো, 3 নাম্বার রিঅ্যাকশন, CH3, এখানে হচ্ছে CH, এখানে CH, এখানে CH3। ধর আমি এরকম রিঅ্যাকশন নিলাম। এই রিঅ্যাকশনও সেম এক কালারের জিনিস দিলাম, সেম জিনিস, আগে যা ছিল তাই, আগে যা ছিল তাই। এখানে যদি আমাকে অ্যাসিড তৈরি হইতে হয় ভাই, কমন সেন্স, এই বন্ধন ভাঙতে হবে। এখন কাচ্চা বাচ্চারা বলতো, এবার কি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? কি মনে হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হইতে গেলে কিন্তু একটা কার্বন থাকতে হয়। এখানে যদি নতুন করে কার্বন ডাই অক্সাইড তৈরি হইতে হয় তাহলে এই কার্বন কার্বন বন্ধনে ভাঙা লাগে, সেটা তো হয় না। তাহলে এখানে দুইটা ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, তাই না? CH3 COOH, এর কয়টা? এর হচ্ছে দুইটা। এই তো আমরা বুঝে গেছি। ভাইয়া বন্ড ব্রেকটা আরেকবার বুঝেন। হ্যাঁ অবশ্যই, আবার বুঝাচ্ছি। দেখ, আমরা প্রথমে দেখলাম হচ্ছে অ্যালকিনের জারণ। সো অ্যালকিনের জারণ যখন দেখাইলাম, সো এখানে হচ্ছে KMnO4 ছিল, 9 10 বিক্রিয়াটা পড়ছিলাম ক্ষার। সো আমি যখন ইথিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মিডিয়ে নিলাম, এটা তো খুবই দুর্বল জারক, তাই না? সো ও কি করলো, ও তৈরি করলো হচ্ছে ইথিলিন গ্লাইকল, তাই না? ইথিলিন গ্লাইকল মানে 1 2 ডাই, কি বলে, ইথেন 1 2 ডাইবল, এটা ইথিলিন গ্লাইকল নামে ডাকা হয়। সো এখানে কেন কার্বন হাইড্রোজেন বন্ধন না ভেঙে কার্বন কার্বন বন্ধন ভাঙলো? কারণ কার্বন কার্বন এই বন্ধনটা পাই বন্ধন, এই জন্য এটা ভাঙা সহজ। এখানে আসি, এইখানে যদি হচ্ছে আমি অ্যাসিডিক মিডিয়ে নিলাম, খুবই শক্তিশালী জারক, তো আমরা জানি অ্যাসিড তৈরি হবে। এখন অ্যাসিড তৈরি হতে, অ্যাসিড হোক অ্যালডিহাইড হোক হোয়াটএভার যাই হোক, এই বন্ধন না ভেঙে হওয়া পসিবল না, কোনোভাবেই পসিবল না। তুই নিজে গ্রুপগুলো বসে দেখ। সো এই বন্ধনটা ভেঙে যাবে। এখন এই বন্ধনটা ভেঙে এই পাশে 3 কার্বন, সো 3 কার্বনের প্রোপানয়িক অ্যাসিড তৈরি হলো। বাট আমরা এর আগে মিথেনের ক্ষেত্রে শিখছিলাম না যে যদি একটা কার্বন আলাদা থাকে তাহলে সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হইতে পারে। বাট 2 কার্বন হলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, কারণ তখন কার্বন কার্বন বন্ড আবার ভাঙতে হয়, ওটা ভাঙা তো বেশ কঠিন। সো এই জন্য কি হয়, এখানে একটা বন্ধন ভেঙে, মানে কি বলে, এটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এখানেও সেম ঘটনাটাই ঘটছে। সেম ঘটনাটা ঘটছে মানে আসলে কি হয়েছে, এখানে ভাঙছে কিন্তু দুই পাশে অ্যাসিড তৈরি হয়েছে। এবং একটু বোঝার চেষ্টা করতে হয়, নিচের দুইটা রিঅ্যাকশনে কার্বন অক্সিজেন বন্ধন কয়টা তৈরি হয়েছে বলতো ভাই? 3টা তৈরি হয়েছে না? বুঝি, কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হয়েছে 3টা। কি বন্ধন ভেঙে? কার্বন কার্বন অথবা কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে। এখানেও তাই হয়েছে, কার্বন অক্সিজেন বন্ধন 3টা। অক্সালিক অ্যাসিড কেন হলো না? ওরে বাবা, অক্সালিক অ্যাসিড হইতে গেলে তো এই পাশের অংশকে জারিত হইতে হবে। অ্যালকিন যখন থাকে, এটা ভালো প্রশ্ন করছিস, অ্যালকিন যখন থাকে তখন এইখানে তো পাই বন্ড থাকে। সো যত সেন্টার অফ অ্যাটেনশন সব এইখানে আসে, অন্য কোথাও গিয়ে আর ও বিক্রিয়া করে না, বুঝছিস? এটা হয়ে মোটামুটি একটা অ্যাসিড হয়ে স্টেবল হয়ে যায়। হ্যাঁ, তুই যদি ভাই এইখানে আরো অনেক বেশি তাপ দিস, অনেক বেশি এক্সট্রিম কন্ডিশন দিস, তাহলে হয়তো এটা অক্সালিক অ্যাসিড হলেও হতে পারে। বাট ওইটা আমরা এখন আমলে নিব না। লাস্ট কার্বনের সাথে COOH যুক্ত হতে পারে না? হ্যাঁ, এই যে ও যেটা বললো, এই কার্বনের সঙ্গে হলেও হতে পারে, বাট যখন অ্যালকিন থাকে নর্মালি কি হয় যে কোনো একটা জায়গায় একটা রিঅ্যাকশনের তো একটা সেন্টার থাকে, একটা রিঅ্যাকশনের একটা ফোকাস থাকে। সো অ্যালকিন থাকলে সেই ফোকাসটা হয় দ্বিবন্ধনের এখানে, বুঝছিস? কারণ এখানে পাই বন্ড থাকে, এইখানে ইলেকট্রন ডিলোকালাইজেশন থাকে। সো ঘটনা এখানেই ঘটবে, ওইখানেই ঘটনাটা ঘটলো। আমরা দেখি হচ্ছে অ্যালকাইনের জারণ।
ওকে, সো যদি অ্যালকাইনের জারণ করি তাহলে এখানে কি ঘটনাটা ঘটে? ধর যদি আমি এরকম জারণ করি, তোর কাছে এটা আছে, এরকম তো হবে না, এইচ তারপরে হচ্ছে সি ট্রিপল বন্ড, এখানে হচ্ছে সিএইচ, এই তো। এটাকে হচ্ছে আমি জারণ করছি, কি দিয়ে জারণ করছি? তার পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এবং ধর আমি এখানে জারণ করলাম হচ্ছে অ্যাসিড। অ্যাসিড দিলেও যেটা হয়, অ্যাকোয়াস দিলেও সেটা হয়। অ্যাসিড দিয়ে ওই যে মরিসনের বইতে দেখে যে যেখানে অ্যাসিড দেওয়া আছে আবার সেম টাইপের ক্যাটাগরিতে হচ্ছে অ্যাকোয়াস দেওয়া আছে। পরে দেখলাম কোনায় ছোট্ট করে লেখা আছে যে হিট ক্যান বি ভ্যারিয়েবল ইন দিস রিঅ্যাকশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য হিট ভ্যারিজ দ্য প্রোডাক্ট ক্যান ভ্যারিজ অলসো। মানে প্রোডাক্টের সাথে সাথে হচ্ছে হিটের সাথে সাথে প্রোডাক্ট ভ্যারি করতে পারে। এখন এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়ে যখন নিব, সো এরা আমাদের জাইমান অক্সিজেন সাপ্লাই করে। সেই জাইমান অক্সিজেনটা এখান থেকে তৈরি করে অক্সালিক অ্যাসিড, এইচ এখানে ও, সি এখানে হচ্ছে ও, কার্বন এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে OH, অক্সালিক অ্যাসিড তৈরি হলো। ঘটনাটা কি ঘটলো দেখ, এখানে কার্বন কার্বনের যে দুটো পাই বন্ধন সেই দুটো পাই বন্ধনকে ভেঙে ফেলছে। তিনটা বন্ধন ভাঙা এত বেশি, মানে দ্বিবন্ধন থাকলে দোনোটাই ভেঙে গিয়ে দুইটা আলাদা আলাদা অ্যাসিড তৈরি হতো। সো অনেকের কোমলমতি মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে তিনটাই ভেঙে গিয়ে কেন হচ্ছে দুই অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো না? ভাই তিনটা বন্ধন ভাঙা তো অনেক কঠিন, তাই না? দুইটা ভেঙে সেই খান্ত দিচ্ছে, তো দুইটা ভেঙে এই পাশে একটা অ্যাসিড তৈরি করছে, ওই পাশে একটা অ্যাসিড তৈরি করছে। মানে এক পাশে তৈরি করলো আমাদের হচ্ছে মানে দুই পাশে অ্যাসিড তৈরি করলো, অ্যাসিডের নাম কি? অক্সালিক অ্যাসিড। এরপরে যদি হচ্ছে আমি তোদেরকে এটা দেখাই, ধর তোর কাছে এটা আছে, নাম্বার হচ্ছে 2, CH3 এখানে হচ্ছে CH2, ধরলাম সি ট্রিপল বন্ড, এখানে হচ্ছে CH। ওকে, তুই এটাকে জারণ করতে চাচ্ছিস। সো এটাকে যদি আমি জারণ করি, কি দিয়ে দিলাম? হচ্ছে ওই একই জিনিস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এবং তাকে হচ্ছে অ্যাসিড দিলাম, এবং এর সঙ্গে অ্যাসিড না আমি অ্যাকোয়াস দিলাম, বইতে অ্যাকোয়াস আছে, অ্যাকোয়াস দিলাম, এবং তার সঙ্গে এখানে হচ্ছে আমি হিট দিলাম। তো এখানে কি ঘটনা ঘটবে? এইখানে ঘটনাটা ঘটবে হচ্ছে, দেখ ভাই তুই যদি অ্যাসিড ফর্ম করতে হয় এখানে, তাহলে কি তৈরি হচ্ছে আলটিমেটলি? CH3, এখানে CH2, এখানে C, কার্বন অক্সিজেন। দেখ তো এইখানে যদি অ্যাসিড তৈরি হইতে হয়, এই বন্ধন কি রাখা যাবে? এই বন্ধন কিন্তু রাখা যাবে না, কারণ কোনোভাবে তুই এই বন্ধনকে রেঙে অ্যাসিড তৈরি করতে পারবি না। মানে এখানে ঠিকই অ্যাসিড তৈরি হবে, আর এখানে তৈরি হবে কি? কার্বন ডাই অক্সাইড। এখন প্রশ্ন করতে পারিস ভাই এইখানে কেন হইলো না, ওইখানে কেন হইলো? এইখানে হইলো না কারণ দুইটা পাই বন্ধন ভাঙলেই সেখানে অ্যাসিড ফর্ম হচ্ছে, স্টেবল একটা ফরম্যাট হচ্ছে। কিন্তু এইখানে আমি যদি হচ্ছে কোনো পাই বন্ধন ভাঙার পরে সিগমা বন্ধন নাও ভাঙি, তাও কিন্তু এখানে দুই পাশে অ্যাসিড মূলক তৈরি হচ্ছে। সো এই জন্য এই বিক্রিয়াগুলো একটু প্যারার, একটু ক্রিটিক্যাল। বাট হ্যাঁ, একবার যখন দেখাইলাম তখন একটু মনে গেঁথে গেছে, দ্বিতীয়বার যখন দেখাবো তখন আরো ভালো মতো বুঝতে পারবি। চল আমি একটু রিভিউ করে আসি। এরপরের গুলো খুবই ইজি পিজি। আমরা দেখলাম হচ্ছে প্রথমে অ্যালকেনের জারণ। আগে এই লিস্টটা একটু ভালো মতো ফিল করতে পারি। ভাই বিশ্বাস কর পুরো অর্গানিক জুড়ে এই লিস্টটা তোর কাজে লাগবে। প্রথমে দেখছি এক্সট্রিম জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিকে, তারপরে দেখছি শক্তিশালী জারক। শক্তি জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকোয়াস, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিড, গাঢ় সালফিউরিক, গাঢ় নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, পটাশিয়াম ক্লোরেট। এটা মনে রাখিস, প্লাটিনাম অ্যালুমিনা এটা প্রচুর পরিমাণে কি করে? হাইড্রোজেন বের করে। আমরা দেখব এই বিক্রিয়া আমাদের সামনে আসবে। তারপর হচ্ছে উইক জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেসিকে, আর টলেন্স বিকারক এবং ফেইলিং দ্রবণ, এরা হচ্ছে উইক জারক হিসেবে কাজ করে। আর নিয়ন্ত্রিত জারক হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সো প্রথমে দেখলাম হচ্ছে অ্যালকেনের জারণ। অ্যালকেনের জারণে দেখছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি আমি অ্যাসিডিক দিই তাহলে কার্বন ডাইঅক্সাইড, যদি আমি অ্যাকোয়াস দিই তাহলে অক্সালিক মিথানোইক অ্যাসিড, যদি আমি অ্যালকোহলিও দিই তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে মিথানল। তারপরে হচ্ছে আমি যদি ইথেনকে সেম জারণটা করি তাহলে এখানে অক্সালিক অ্যাসিড পাচ্ছি। যদি আমি টলুইনকে করি তাহলে বেনজোইক অ্যাসিড পাচ্ছি, যদি প্যারাজাইলিনকে করি তাহলে টেরিথেলিক অ্যাসিড পাচ্ছি। অ্যালকেনের জারণ, অ্যালকেনের জারণ প্রথমটা আমাদের সবার মুখস্থ। প্রথমটা মুখস্থ কারণ এই সেন্সে 19-এ পড়ছি বেয়ার টেস্ট। অ্যালকিনের সাথে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি ক্ষারীয় মিডিয়া নিই তখন দুর্বল জারণ হয়, ইথিলিন গ্লাইকল তৈরি হইল। এই পাই বন্ধন কেন ভাঙছে? কারণ পাই বন্ধন ভাঙাটা সহজ। যদি আমি অন্য একটা অ্যালকিন নেই যেটা প্রান্তে ডাবল বন্ড আছে,
সেটাকে যদি আমি শক্তিশালী জারণ করি, অ্যাসিড তৈরি করতে গেলে ভাই এই বন্ধন না ভেঙে কোনো উপায় নাই, এই বন্ধন ভাঙতেই হবে অ্যাসিড তৈরি হইতে গেলে। এই বন্ধন ভাঙলো, যেহেতু এখানে একটা কার্বন আছে এই জন্য কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এখানেও সেম ঘটনা ঘটছে, বাট একটা কার্বন নাই দেখে অ্যাসিড তৈরি হয়েছে। অ্যালকাইনের ক্ষেত্রে যখন তুই জাস্ট ইথাইন নিস, ইথাইন আমি আগে এইখানে আসি, এইটা নিচের টাকে দেখে তারপর ইথাইনে যাই। এইখানে যদি এই বন্ধন ভাঙতে হয়, মানে যদি আমাকে অ্যাসিড ফর্ম করতে হয়, তাহলে এই বন্ধন ভাঙতে হবে। এই বন্ধন না ভেঙে কোনোভাবেই অ্যাসিড তৈরি হবে না, কোনোভাবেই তৈরি হচ্ছে না। সো আমি এই বন্ধন ভাঙলাম, আর যেহেতু এখানে একটা কার্বন আছে তার মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখানে দেখতো ভাই অ্যাসিড তৈরি হইতে গেলে কি এই কার্বন কার্বন সিগমাটা ভাঙা লাগে? উত্তর হচ্ছে না, কারণ এখানে দুইটাই প্রান্তীয় কার্বন। কার্বন কার্বন বন্ধন না ভেঙেও এখানে অ্যাসিড ফর্ম হতে পারে, এই জন্য কার্বন কার্বন বন্ধনটা না ভেঙে কি তৈরি হয়? অক্সালিক অ্যাসিড তৈরি হয়। এটা ছিল আমাদের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের জারণ। জিজ্ঞাসা হবে ক্রোমিল ক্লোরাইড কি জারক? হ্যাঁ, ক্রোমিল ক্লোরাইড জারক, নিয়ন্ত্রিত জারক। এরপরে আরেকটা উদাহরণ দেই, তাহলে আর ভালো মতো ফিল করতে পারবি। তুই টোলুইন নীল, এটা আমার সময় 9-10 এর বইতে এই রিঅ্যাকশনটা ছিল। সেটাকে জারণ করছিস কি দিয়ে? সালফিউরিক অ্যাসিড দিয়ে, H2SO4। সো নর্মালি সালফিউরিক অ্যাসিড দিলে তুই এন্ড অফ দ্য ডে কি পাওয়ার কথা? তোর পাওয়ার কথা কিন্তু বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড কিন্তু পাওয়ার কথা। কিন্তু আমি যদি এখানে MnO2 দিই, কাঁচা বাচ্চারা এই জারকের নাম কি বলছিলাম? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সহযোগে সালফিউরিক অ্যাসিড। কি জানি বলছিলাম এই জারকের একটা নাম? এই জারকের নাম বলছিলাম হচ্ছে নিয়ন্ত্রিত জারক। অর্থাৎ নর্মালি সালফিউরিক অ্যাসিড কিন্তু শক্তিশালী জারণ করে। এখানে তৈরি হওয়ার কথা হচ্ছে বেনজোইক অ্যাসিড, কিন্তু এখানে বেনজোইক অ্যাসিড তৈরি না হয়ে যে নিয়ন্ত্রণ করে ফেলছে একটুখানি, এখানে তৈরি করে বেনজালডিহাইড CHO। আর এই রিঅ্যাকশনের একটা নাম আছে, কেউ কি নাম জানিস? আমাদের 9-10 এর বইতে ছিল, এখনকার 9-10 এর বইতে এটা নাই। এই বিক্রিয়ার নাম হচ্ছে ইটার্ড রিঅ্যাকশন। হ্যাঁ, ইটার্ড বিক্রিয়া। নামটা একটু মনে রাখিস, কারণ ওই যে এটা যে 9-10 এর বইতে নাই, এটা কিন্তু এখনকার যারা প্রশ্ন করে অ্যাডমিশনের এরা কিন্তু জানে না। সো ওই যেহেতু আগের বইতে ছিল, সবাই আগের বই পড়ে দেখে অভ্যস্ত, সেই জন্য এই রিঅ্যাকশনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর নামধারী বিক্রিয়া, ইটার্ড বিক্রিয়া, ক্লিমেনসন বিক্রিয়া, তারপরে হচ্ছে উলফ কির্চনার বিক্রিয়া, তারপরে হচ্ছে আরো যেগুলো আছে, হফম্যান ডিগ্রেডেশন, এই জিনিসগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, নামধারী বিক্রিয়া। সো আমরা দেখলাম হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের জারণ, বাকিগুলো খুবই সহজে তোরা পারবি। লিখে নে অ্যালকোহলের জারণ। আমাদের সময় এখনকার যা ছিল এর থেকে বেশি ছিল। অ্যালকোহল এর জারণ। এক্সামে নাম লেখা লাগবে? নাম লেখা ভালো, তবে কখনো যদি একেবারে এমন কোনো জিনিস চাই যেখানে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নামটা সেখানে খুব মাইনর, সেখানে নাম লেখা ম্যান্ডেটরি না। অ্যালকোহলের জারণের ক্ষেত্রে ধর ভাই তোর কাছে এটা আছে, আর এখানে সি, এখানে এইচ, এখানে OH, এখানে হচ্ছে এইচ, এটা একটা, আর সি, এখানে এইচ, এখানে OH, এখানে আর। এই কিছুক্ষণ আগে না, সরি, গতকালকে ডিগ্রি দেখাইছে। কাঁচা বাচ্চারা প্রথমটা কত ডিগ্রি অ্যালকোহল বলতো? হ্যাঁ, এটার বিক্রিয়া অ্যালকেনের জারণ আর কি। প্রথমটা 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ কার্বনের সাথে কার্যকরী মূলক, তার সাথে একটা কার্বন আছে, সো এটা হচ্ছে 1 ডিগ্রি। এটা 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে ভাই, আপনি বলছিলেন যে অ্যালডিহাইড কম স্টেবল, তাই অ্যালকোহল তৈরি হইলো CH4 থেকে। সিয়াম, আমি যেটা বলছি সেটাকে বললাম না, শাশ্বত নিয়ম ধরে নেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, অবশ্যই অ্যালকোহল বেশি স্টেবল, কিন্তু এখানে ইটার্ড বিক্রিয়াতে নর্মালি হওয়ার কথা হচ্ছে বেনজোইক অ্যাসিড, বাট এক স্টেপ আগে থেমে যায়, বুঝছিস? মানে আমি জাস্ট তোর বইকে অ্যানালাইসিস করে তারপরে একটা লিস্ট বানাই দিছি, বাট ওইটা শাশ্বত কোনো লিস্ট না, বুঝছিস? সো আমি যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি, আমরা ইচ্ছা করে দুর্বল জারণ করব। দুর্বল জারণ করার একটা উদ্দেশ্য আছে। আমি পটাশিয়াম
ক্ষারীয় মিডিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম। এখন বলতে পারিস ভাই কেন দুর্বল করছেন? আমি করব দুর্বল, আমার দরকার আছে, নাহলে সমস্যা আছে। এইখানেও আমি সেম জারণটা করব, ওই একই জিনিস নিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এইখানেও আমি সেম কাজটা করব, ওই সেম কাজ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেম কাজটাই করছে। দুর্বল জারক করলাম। এখন কি হলো দেখ, আমরা জানি কার্বন অক্সিজেন বন্ধন আরেকটা তৈরি হবে। আরেকটা তৈরি হবে মানে কি তৈরি হবে বলতো ভাই? কার্বন অক্সিজেন বন্ধন এখন আছে কয়টা? একটা। আরেকটা যদি তৈরি হয় তাহলে বুঝিস অটোমেটিক্যালি এখানে অ্যালডিহাইড তৈরি হয়। দেখ, কার্বন হাইড্রোজেন একটা ভাঙলো, এই যে কার্বন হাইড্রোজেন ভেঙে কার্বন অক্সিজেন তৈরি হলো। এখন কার্বন অক্সিজেন যখন তৈরি হবে অটোমেটিক্যালি এই অক্সিজেন তো আর ওই হাইড্রোজেনকে রাখতে পারবে না, তাই না? কারণ যে থাকে না, বিধি বলে দাও তুমি, মানে বিধি বলে দাও আমি কার, একটি হৃদয় দুটি মানুষ তার দাবিদার, একটা গান আছে না? সো অক্সিজেনের যোজনী তো দুই। তো যেহেতু অক্সিজেনের যোজনী দুই, বা সে তো কার্বনের সাথে বন্ড তৈরি করে বসে আছে, আরেকটা বন্ড। সো অক্সিজেন এই হাইড্রোজেনকে ছাড়বে, মানে এই হাইড্রোজেনকে ছাড়তে অক্সিজেন বাধ্য। আর কার্বন তো আগে থেকে এড়ে ছেড়ে দিচ্ছে। তো এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে হচ্ছে জায়মান অক্সিজেন দিছিল, সেটা মিলে তৈরি করে পানি। এখন ভাই এই পানি কি তৈরি হলো না হলো এটা আমার দেখার বিষয় না। আমি দেখলাম 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে এখানে তৈরি হয় কি? অ্যালডিহাইড। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে, কাঁচা বাচ্চারা দেখ তোর কমন সেন্স কি বলে? কার্বনের সাথে যদি অক্সিজেনের একটা বন্ধন তৈরি হয়, কার্বনকে কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে। এখন সেটা কি আর এর সাথে বন্ধন ভাঙবে না এইচ এর সাথে বন্ধন ভাঙবে? কি মনে হয় বলতো? অবশ্যই এইচ এর সাথে বন্ধন ভাঙবে, তাই না? তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে আর, সি, এখানে ও, এন্ড এখানে হচ্ছে আর। আর কি তৈরি হবে? আর এখানে তৈরি হবে হচ্ছে পানি। এই তো। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি কিটোন পাচ্ছি। আচ্ছা, এই পানি কেমনে তৈরি হয়েছে? এই যে যে এর হাইড্রোজেন আর এই হাইড্রোজেন আর ওই অক্সিজেন মিলে পানি তৈরি করছে। আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকোহলকে তুই যদি দুর্বল জারণ করিস, সো কার্বন যদি একটা অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করতে হয়, কার সাথে কার বন্ধন ভাঙতে হয় বলতো ভাই? কার্বনের সাথে কার্বনের বন্ধন ভাঙতে হয়। এটা ভাঙা কিন্তু এত সহজ না, সো এখানে কোনো রিঅ্যাকশন হবে না। সবাই লিখে নে নো রিঅ্যাকশন। হ্যাঁ, এটা যদি শক্তিশালী নিতি তাহলে বিক্রিয়া হইতো। ধর তুই যদি এখানে অ্যাকোয়াস মিডিয়া নিতি তাহলে বিক্রিয়া হইতো। তুই যদি এখানে অ্যাসিডিক মিডিয়া নিতি তাহলে বিক্রিয়া হইতো। বাট তাহলে তোর কোনো লাভ হইতো না। কেন লাভ হইতো না? কারণ তুই এখন যেটা পাইতেছিস তোর কিছু লাভ আছে। লাভটা কি দেখতো ভাই? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুই কি পাচ্ছিস? অ্যালডিহাইড পাচ্ছিস। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তুই কি পাচ্ছিস? কিটোন পাচ্ছিস। আর 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া দেখাচ্ছে না। তাহলে বলতো ভাই এই রিঅ্যাকশনটাকে কোন রিঅ্যাকশন হিসেবে ইউজ করা যেতে পারে? তোর কমন সেন্স কি বলে? এটা হইতে পারে হচ্ছে 1 ডিগ্রি না, এই হাইড্রোজেন যাবে না। এই হাইড্রোজেন কখন যাবে? যদি কার্বন আরেকটা বন্ধন তৈরি করতে অক্সিজেনের সাথে। তাহলে এখানে এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল এর পৃথকীকরণ। সো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণ হচ্ছে এই রিঅ্যাকশনটা আমরা ইউজ করতে পারি। এই জন্য আমরা ইচ্ছা করে এখানে দুর্বল জারণটা করছি। আমরা একটা ব্রেক নেই, তোরা হচ্ছে 11:40-এ জয়েন কর। ওকে, সো আমরা দেখছিলাম হচ্ছে জারণ, অ্যালকোহলের জারণ। অ্যালকোহলের জারণের আরেকটা পার্ট দেখব। সবাই একটু লিখে নে পার্ট 2। কিসের পার্ট 2? অ্যালকোহলের জারণের পার্ট 2। আমি যে জারকের লিস্টটা লিখে দিয়েছিলাম, সেই জারকের লিস্টে সবাই একটু হচ্ছে একটু লিখে নে এখানে। জারকের লিস্টে হচ্ছে এই যে উইক জারকের মধ্যে আরেকটা উদাহরণ লিখে নেবে, সেটা হচ্ছে এটা, কপার প্লাস হচ্ছে হিট। উইক জারকের মধ্যে আরেকটা লিস্ট লিখে নিবি, কপার প্লাস হিট। আমাদের রিভিশনে 23-এর রেকর্ড ক্লাসগুলো রাখবেন? আচ্ছা বলে দিই, রিভিশনে 3টা কোর্স থাকবে। একটা হচ্ছে রিভিশন, একটা হচ্ছে রিভিশন প্লাস ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে রিভিশন প্লাস ভার্সিটি।
যারা শুধু রিভিশন নিবে তারা 23-এর যে রিভিশন ব্যাচটা ছিল লাস্ট শট, 23-এর লাস্ট শটের রেকর্ডেড ক্লাসগুলো তারা পাবে। যারা রিভিশন প্লাস ইঞ্জিনিয়ারিং নেবে বিশাল একটা ছাড়ে এখন ভর্তি হতে পারবে। তারা 23 ব্যাচের যে হচ্ছে কি বলে ইঞ্জিনিয়ারিং এর যত কন্টেন্ট সব তাদেরকে রেকর্ডের আকারে দিয়ে দেওয়া হবে এবং এটা রুটিন করে দেওয়া হবে যে এক্সামের আগে অন্তত হচ্ছে 2টা চ্যাপ্টার তারা যেন শেষ করে ফেলে। যারা রিভিশন প্লাস ভার্সিটি নেবে তারা হচ্ছে ভার্সিটির যে কন্টেন্ট, মানে 23-এর আমার অ্যাডমিশনের তো কন্টেন্ট দুই রকম, মেইন ক্লাস কন্টেন্ট সেম, কিন্তু ভার্সিটির জন্য ভার্সিটি অ্যাডমিশন ব্যাচের সলভ ক্লাস, আর তার সাথে হচ্ছে গুহ স্যারের বই, হাজারি স্যারের বই, কবির স্যারের বই, যত সলভ আছে ভার্সিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সব আমি সলভ করে দেই। সো যারা ভার্সিটি নেবে তাদের জন্য ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক সলভ প্লাস কন্টেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং নেবে সো সব সুযোগই আসলে থাকছে। এবং সবাই হচ্ছে 23 ব্যাচের যে ক্লাসগুলো ছিল আর্কাইভ আকারে সেগুলো সব পেয়ে যাবে। আর কোর্সের অ্যানাউন্সমেন্ট আসবে 2 তারিখে। সো আসলে সবকিছুই রাখা হচ্ছে। সো 3টা স্কিম, এক যারা শুধু রিভিশন নিবে তারা হচ্ছে এখনকার রিভিশন প্লাস 23-এর রিভিশন, 23-এর লাস্ট শট। যারা লাস্ট শট প্লাস ইঞ্জিনিয়ারিং নিবে তারা এখনকার 23-এর হচ্ছে লাস্ট শটের ক্লাস, আর হচ্ছে 23-এর ইঞ্জিনিয়ারিং ক্লাস, 23-এর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস, 23-এর ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, 23-এর ইঞ্জিনিয়ারিং সবকিছু পাচ্ছে। যারা ভার্সিটি নিবে তারা 23-এর সবকিছু ভার্সিটির কন্টেন্ট পাচ্ছে। এই জন্য 3টা স্কিম। না না না, এমএটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা এবারও না। আমি যেটা খুব ভালো টু দ্য পয়েন্ট বুঝি না সেটা আমি হাত দিব না। এটা হতে পারে হচ্ছে আগামীবার ইনশাল্লাহ। এই বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসবে না। আচ্ছা সবাই একটু লিখে নে, আপাতত সাসপেন্স থাকুক। আর না আর না আর না আর না। বাট 24-এর জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আর ভার্সিটি অ্যাডমিশন সম্পূর্ণ আলাদা থাকবে, সম্পূর্ণ আলাদা কোর্স, আলাদা স্টুডেন্ট, আলাদা ক্লাস, সবকিছু আলাদা। ওকে, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দ্বারা কি ভার্সিটি হয়? হ্যাঁ হয়। তবে হচ্ছে আমার ভার্সিটি কোর্সও ভার্সিটি পুরো ভালো মতো হবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং ভালো মতো হবে। হ্যাঁ হ্যাঁ, রিভিশন আলাদা থাকবে, সমস্যা নেই, রিভিশন আলাদা থাকবে। আচ্ছা, কপার প্লাস হচ্ছে হিট। সো কপার প্লাস হিট যখন দিব এটা একটা দুর্বল জারক হিসেবে কাজ করে। আর কোনো কোশ্চেনের আনসার দিব না এই রিলেটেড। ওকে, সো আমি একটু দেখাচ্ছি যে অ্যালকোহলের জারকের পার্ট 2। এই জারকের পার্ট 2তে আসলে ওইটা লাগে দেখে হুট করে মনে পড়ছে। এবং এখানে সবাই একটু লিখে নেয় যে ও কি করে, ও হচ্ছে হাইড্রোজেন বের করে। এখানে লিখছিলাম প্রচুর হাইড্রোজেন বের করে, আর ও হচ্ছে হাইড্রোজেন বের করে। হাইড্রোজেন বের করে প্রচুর না, অল্প করে। ওকে, সো পার্ট 2তে আমি ওরকম 3টা ডিগ্রি অ্যালকোহল নিব। এখানে হচ্ছে আর, এখানে সি, এইখানে এইচ, এইখানে ও এইচ এবং এখানে হচ্ছে এইচ, ওই আগের মতো 1 ডিগ্রি। আর এখানে কার্বন, এইখানে এইচ, এখানে হচ্ছে এখানে ও এইচ, আর এখানে হচ্ছে আর। আমি এখানে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি দেখাই, 3 ডিগ্রিতে একটু অন্য কাহিনী হয়তো, অন্য কাহিনীর মধ্যে এখন আমরা না যাই, জাস্ট দুইটাই থাকুক। সো এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এবং এটাকে তুই হচ্ছে কপার টিউবের মধ্য দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চালনা করবে। এটাকেও তাই, কপার টিউবের মধ্য দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি চালনা করব। তো আমরা কি শিখছিলাম, কপার টিউব কি করে, হাইড্রোজেন বের করে। হাইড্রোজেন বের করাও তো জারণ, তাই না? সো হাইড্রোজেন বের করে মানে হচ্ছে এইখানেও হাইড্রোজেন তৈরি হয়, এইখানেও হাইড্রোজেন তৈরি হয়। এখন এই হাইড্রোজেন তৈরি হয়েছে মানে কি, যেহেতু জারক ও জারণ করবে। জারণ করবে মানে কি, কার্বন অক্সিজেন বন্ধন একটা আছে, আরেকটা বাড়াবে। সো যদি কার্বন অক্সিজেন বন্ধন আরেকটা বাড়ায়, দেখতো ভাই, এই অক্সিজেন অবশ্যই কাকে স্যাক্রিফাইস করবে, হাইড্রোজেনকে স্যাক্রিফাইস করবে, এই হাইড্রোজেনকে। আর এখান থেকে এই হাইড্রোজেন মিলে কি তৈরি করলো, ওই হাইড্রোজেন তৈরি করলো, আর এখানে কি তৈরি হবে, অ্যালডিহাইড। তাহলে সবাই কি বাচ্চা বাচ্চারা ফিল করতে পারছে? আমি চাই ফিল করতে ওরা, যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি এইভাবে জারণ করি তাহলে অ্যালডিহাইড পাচ্ছি। যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি তাহলে এখানে কি পাবো, অ্যালডিহাইডের বদলে জাস্ট কিটোন পাবো, আর সবকিছু সেম সেম থাকবে, তাই না? সেটাও কি করা যায়, 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। তাহলে আমি কি পাচ্ছি এখানে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাচ্ছি, আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি কিটোন পাচ্ছি। ইজি পিজি, একেবারে ইজি পিজি। তো শুধু প্যাটার্নটা ধরতে হবে। ওকে, আরেকবার কি হলো, কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও দুর্বল জারক, যেটা বলে আসলাম।
তার মানে এখানেও কি করবে, সে জারণ করবে এবং এ আসলে হাইড্রোজেন বের করে। হাইড্রোজেন বের করে মনে না রাখলেও হবে, হাইড্রোজেন এমনিতেই বের হবে। কার্বন অক্সিজেন এখানে সিঙ্গেল বন্ধন ছিল, কার্বন অক্সিজেন বন্ধন একটা বাড়ছে, মানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন তৈরি হয়েছে। তো দ্বিবন্ধন যখন তৈরি হলো তখন এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন আর কার্বনের স্যাক্রিফাইস করা হাইড্রোজেন মিলে হাইড্রোজেন তৈরি হয়। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে এটা অটোমেটিক অ্যালডিহাইড না? আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে যে হাইড্রোজেনটা চলে গেছে কিটোন তৈরি হলো। তাহলে 1 ডিগ্রি অ্যালডিহাইড থেকে আমি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাচ্ছি, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন পাচ্ছি। তাহলে এটাও কি হবে, এটাও হচ্ছে দুর্বল জারণের একটা উদাহরণ এবং 1 ডিগ্রি 2 ডিগ্রিকে আলাদা করার বিক্রিয়া। ওকে, এটা গেল আমাদের অ্যালকোহলের জারণ। এবার সবাই লিখে নেওয়া হচ্ছে কার্বনিল কার্বনের জারণ। কার্বনিল কার্বন মানে অ্যালডিহাইড বা কিটোন, তাই না? কার্বনিল কার্বনের জারণ মানে সেটা হতে পারে অ্যালডিহাইড, সেটা হতে পারে কিটোন। আমি তোদেরকে বলছিলাম যে সবাই জারণ বিজারণ নিয়ে পরিমাণগত রসায়নে খুব লাফালাফি করে, কিন্তু বলতো ভাই পরিমাণগত রসায়নে জারণ বিজারণ বেশি নাকি জৈব রসায়নে বেশি? ডেফিনেটলি এনি ডে জৈব রসায়নে জারণ বিজারণ অনেক বেশি। আর আমি তো তোকে জাস্ট নিয়মটা বুঝাই দিচ্ছি, এর বাইরেও তো কত রিঅ্যাকশন আছে। সো এই জন্য মানে জারণ বিজারণ পরিমাণগত রসায়নে সবকিছু না। কার্বনিল কার্বনের জারণ একটু ফিল করার চেষ্টা করি ভাই। দেখতো এটা হচ্ছে আর, আর সি এখানে, ও এখানে হচ্ছে এইচ। তো এইখানে যদি কার্বন অক্সিজেনের বন্ধন একটা তৈরি হইতে হয় তাহলে কি ভাঙা লাগবে? কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন ভাঙা লাগবে, তাই না? যে এইটা ভেঙে কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হওয়া পসিবল। আর এইখানে যদি কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হইতে হয় তাহলে বলতো ভাই কি বন্ধন ভাঙা লাগবে? কার্বন কার্বন। এখন তোর বিবেক কি বলে কোনটা ইজি, মানে কোনটাকে জারণ করা ইজি? এই কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙা ইজি না কার্বন কার্বন বন্ধন ভাঙা ইজি? বল বল, ফিল করে আনসার দে। অবশ্যই উপরেরটা ইজি, তাই না? তাহলে আমি কি এখানে বলতে পারি যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে সহজে জারিত হয়? ধর যদি কখনো প্রশ্ন আসে যে কে ইজিলি জারিত হয়, অবশ্যই অ্যালডিহাইড ইজিলি জারিত হয়, তাই না? সো আমি দোনোটাই কার্বনিল কার্বন বলতেছি, বাট দোনোটাই কার্বনিল কার্বন হইলেও দোনোটা কিন্তু একইভাবে জারিত হয় না। অ্যালডিহাইড ইজিলি জারিত হয়। সো সবাই একটু লিখে নে। অ্যালডিহাইড ইজিলি জারিত হবে। কিটোন এত সহজে জারিত হয় না, মানে সো তুই যদি এখানে শক্তিশালী জারণ করিস তাহলে কিন্তু, যদি শক্তিশালী করি তাহলে অ্যালডিহাইডও হয় কিটোনও হয়, কিন্তু যদি দুর্বল করি সেখানে কিন্তু শুধু অ্যালডিহাইড জারিত হয়, কিটোন জারিত হয় না। সো আমি একটু দেখাবো যে শক্তিশালী বা স্ট্রং জারণ করলে, স্ট্রং জারণে অ্যালডিহাইড ও কিটোন উভয় জারিত হয়। সো স্ট্রং জারণে অ্যালডিহাইড ও কিটোন উভয় জারিত হয়, কিন্তু দুর্বল জারণে ফিল করে আনসার দে। দুর্বল জারণে শুধু কে রেসপন্স করে? দুর্বল জারণে শুধু রেসপন্স করে হচ্ছে কোনটা? রেসপন্স করে হচ্ছে অ্যালডিহাইড। সো দুর্বল জারণে অ্যালডিহাইড জারিত হয়। সো আমি যদি স্ট্রং অক্সিডেশন করি তাহলে অ্যালডিহাইডও জারিত হবে, কিটোনও জারিত হবে। কিন্তু আমি যদি দুর্বল জারণ করি তাহলে সেখানে অ্যালডিহাইডও জারিত হবে, কিটোনও জারিত হবে। সরি, দুর্বল জারণ করলে শুধু অ্যালডিহাইড জারিত হবে, কিটোন সেখানে কোনো জারণ বিক্রিয়াতে রেসপন্স করবে না। সো চল উদাহরণ দেখি। প্রথমে দেখি শক্তিশালী জারণ যদি করি, সেখানে অ্যালডিহাইডও রেসপন্স করবে, কিটোনও রেসপন্স করবে। ধর প্রথম উদাহরণ হচ্ছে আমি যদি এটা নেই, এখানে হচ্ছে আর,
এখানে সি, এখানে হচ্ছে ও, এখানে এইচ, অ্যালডিহাইড। তো আমি এটাকে জারণ করছি। জারণ করছি কি দিয়ে? ধর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 অ্যাকুয়াস মিডিয়াতে। তো এখানে কি তৈরি করবে? আর সি, এখানে হচ্ছে ও, এই যে অ্যাসিড তৈরি করলো, কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হলো, অ্যাসিড তৈরি করছে। তুই যে এখানে যদি মিথানলকে করিস তাহলে মিথানোইক অ্যাসিড, ইথানলকে করলে ইথানোইক অ্যাসিড, প্রোপানলকে করলে প্রোপানোইক অ্যাসিড, বিউটানলকে করলে বিউটানোইক অ্যাসিড। সো অ্যালডিহাইডের এই জারণ নিয়ে বেশি প্যারা খাবো না। আমরা একটু দেখি কিটোনকে জারণ করলে কি হয়। এখানে হচ্ছে আর, না এরকম একটা উদাহরণ দেই, CH3, এখানে হচ্ছে কার্বন, CH2, এখানে কার্বন, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে CH3। ধর আমি এটাকে ওই সেম প্রসেসের মধ্য দিয়ে নিব, মানে সেম প্রসেস বলতে আমি বোঝাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকুয়াস মিডিয়াতে। ওকে, এখন এটাকে যদি আমি সেম প্রসেসের মধ্য দিয়ে নেই, তখন আমি জানি যে এখানে জারিত হবে, কারণ যেহেতু এটা শক্তিশালী জারক। তার মানে সে কিটোন হইল, তার কিছু বলার নাই। তুমি যতই স্ট্রং হও না কেন, একটা জায়গায় গিয়ে তোমাকে আসলে মাথা নত করতেই হবে। তো এখানে কিটোন মাথা নত করবে। সো যদি কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন তৈরি হইতে হয়, তাহলে দেখতো ভাই, এই কার্বন মানে এই যৌগরে আস্ত রেখে কিন্তু কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ধন তৈরি হতে পারবে না। সো এই যৌগরে ভাঙতে হবে। ওকে, এই যৌগ ভাঙবে, ভাঙবে মানে কি? এই কার্বনের সাথে হয় এই পাশের কার্বনের বন্ধন ভাঙবে, না হয় এই পাশের কার্বনের বন্ধন ভাঙবে। সো নরমালি ভাঙে কোনটা? যে পাশ থেকে ভাঙলে ব্যালেন্স থাকে সেই পাশ থেকে ভাঙে। সো এই পাশ থেকে ভাঙলে ব্যালেন্স থাকে না, এই পাশ থেকে ভাঙলে এই পাশে দুইটা কার্বন থাকে, এই পাশে দুইটা কার্বন থাকে। সো ওইখানে ভাঙলেই ব্যালেন্স থাকে। তাহলে এই পাশে আমি কি পাচ্ছি? এই পাশে তো CH3 থাকে, এখানে পাচ্ছি, আর এখানে COOH মানে ইথানোইক অ্যাসিড, আর এই পাশে আমি পাচ্ছি ইথানোইক অ্যাসিড, মানে এখানে তৈরি হয় এইটা, তৈরি হবে হচ্ছে CH3 COOH। এর কয় অণু? এর হচ্ছে 2 অণু। যদি আমি আরেকটা উদাহরণ নিই, ধর আরেকটা দেখলে আরো ক্লিয়ার হবে। ধরলাম ভাই তোর কাছে আরো বড় একটা কিটোন আছে, সি, এখানে হচ্ছে ও, CH2 CH2, এখানে CH3, এবং এটাকে আমি ওই সেম ভাবে জারণ করছি, শক্তিশালী জারণ। তাহলে এখানেও দেখ, কার্বনের সাথে যদি অক্সিজেনের নতুন কোনো বন্ড তৈরি হইতে হয়, তাহলে অবশ্যই এই যৌগকে ভেঙে দুই টুকরো না হইলে তো সেই বন্ধনটা তৈরি হবে না। সো এই যৌগকে ভেঙে যদি আমি দুই টুকরো বানাইতে চাই, তাহলে সে ব্যালেন্সটাকে ভাঙার চেষ্টা করে, দুই পাশে কার্বন সংখ্যা সেম রাখার চেষ্টা করে। সো এই পাশে ভাঙলেই তো এই পাশে তিনটা, এই পাশে দুইটা ব্যালেন্স হয়, এই পাশে ভাঙলে তো কোনো রকমের কোনো ব্যালেন্স হয় না। তাহলে আমি এই পাশে পাচ্ছি ইথানোইক অ্যাসিড, এই পাশে পাচ্ছি প্রোপানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড মানে হচ্ছে এইটা, CH3 COOH, এটা একটা, আর এখানে হচ্ছে CH3 CH2 COOH। এটুকু শেখার পরে তোদের বইতে একটা রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনটা একটু দেখাবো, সেই রিঅ্যাকশনটা দেখি কতদূর কি ফিল করতে পারিস, বাট পারবি। ব্যালেন্সের বিষয়টা মানে হচ্ছে দুই পাশে কার্বন সংখ্যা সেম রাখার ট্রাই করে আর কি, জাস্ট দুই পাশে এমন ভাবে ভাঙে যেন কার্বন সংখ্যা সমান থাকার চেষ্টা করে আর কি। সো আমরা একটা উদাহরণ দেখি, ধর তোর কাছে এরকম একটা উদাহরণ আছে, এইটা। এই যৌগের নাম যদি বলি, এই যৌগের নাম হচ্ছে সাইক্লোহেক্সানন। সাইক্লোহেক্সানন, এটা আমাদের বইয়ে আছে এবং খুব বিখ্যাত প্রশ্ন। সাইক্লোহেক্সানন এটা একটা কিটোন, জাস্ট সাইক্লিক কিটোন, আর কিছু না, সাইক্লিক একটা কিটোন। সো এটাকে আমি জারণ করব কি দিয়ে? ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, KMnO4, এবং তার সঙ্গে ধর হচ্ছে আমি এখানে অ্যাকুয়াস মিডিয়ে নিলাম। ওকে, শক্তিশালী জারণ করলাম। এখন আমাকে এটা বলতো ভাইয়া, আমি জানি যে যদি এখানে কার্বনের সাথে অক্সিজেনের ফার্দার কোনো বন্ড তৈরি হইতে হয়, তাইলে এই পাশে ভাঙা লাগে আর এই পাশে, অথবা এই পাশে ভাঙা লাগে, কিন্তু যে কোনো পাশে ভাঙা কি আলাদা নাকি আলাদা কিছু না? দুই পাশে ভাঙা কি একই কথা না? বুঝিস তো, সেমই তো, কারণ এখানে তো আর ওই যে এটা বদ্ধ সাইকেল, বদ্ধ সাইকেলে তোর কোনো বেশি কম বলে কিছু নাই। তাহলে যে কোনো এক সাইডে ভাঙা সেম, আমি ধরলাম যে এই সাইডে ভাঙলো,
ধরে নিলাম যে ওই সাইডে ভাঙলো, ধরে নিচ্ছে। এবার আমরা চেষ্টা করি, আগে তো দুইটা আলাদা আলাদা অ্যাসিড তৈরি হলো, কারণ ভাঙলেই ছুটে যেত। বাট এখানে কি ভাঙলেই দুইটা আলাদা যৌগ তৈরি হবে, নাকি যে এই মাথায় তো জোড়া ঠিকই লাগানো আছে, এই মাথায় তো ঠিকই জোড়া লাগানো আছে, তাই না? মানে আগে যেরকম ভাঙার সাথে সাথেই দুইটা ভিন্ন যৌগ তৈরি হইতো, দুই টুকরা হয়ে যেত, এইখানে না হয় ভাঙছে, দুই টুকরা হয়েছে, বাট পেছনে তো জোড়া লাগানো আছে, তাই না? তো পেছনে যদি জোড়া লাগানো থাকে, তার মানে বুঝতে পারি যে এই কার্বন আমাদেরকে একটা অ্যাসিড দিবে আর এই কার্বন আমাদেরকে একটা অ্যাসিড দিবে, তাই তো? দুই কার্বন দুইটা অ্যাসিড দিবে। এখানে যেরকম ওই যে যেখানে ভাঙছিল এই কার্বন একটা অ্যাসিড দিছিল, এই কার্বন একটা অ্যাসিড দিছিল, এই কার্বন অ্যাসিড, এই কার্বন অ্যাসিড, এখানেও দুই কার্বন দুইটা অ্যাসিড দেবে। সো ধরলাম এটা হচ্ছে আমাদের এই পাশের কার্বনের অ্যাসিড HOOC, আর মাঝখানে কার্বন কয়টা? 1 2 3 4টা। সো এখানে CH2, একবারে লিখি, বান্ডেল করে লিখি, CH2 4 COOH। এই বাচ্চা বাচ্চারা এই অ্যাসিডের নাম তুই জানিস, মুখস্থ করাইছিলাম। ও মাই সান, গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। এই অ্যাসিডের নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, এবং এটা নাইলন 6 এর একটা মনোমার হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তাইলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে অ্যালকোহলের জারণ, আমরা দেখলাম অ্যালডিহাইড কিটোনের জারণ। এরপরে আমরা দেখব হচ্ছে দুর্বল জারণ। বলছিলাম শক্তিশালী জারণ করে না আমরা খুব একটা ফায়দা পাই না, বুঝছিস? কারণ শক্তিশালী জারণে অ্যালডিহাইডও রেসপন্স করে, শক্তিশালী জারণে কিটোনে রেসপন্স করে। কিন্তু ধর কোনো কারণে আমাদের দরকার হচ্ছে যে একটা রিঅ্যাকশন আছে 2,4-DNPH টেস্ট, বুঝছিস? পড়াবো, সমস্যা নেই। ওই টেস্ট দিয়ে এটা শনাক্ত করা যায় যে সেখানে কার্বনিল কার্বন আছে কিনা। সো ওই টেস্ট দিয়ে এইটা বোঝা যায় যে এখানে হয় অ্যালডিহাইড আছে না হয় কিটোন আছে, বুঝছিস? কিন্তু অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কোনটা আছে সেইটা ওই টেস্ট দিয়ে বোঝা যায় না। কিন্তু আমাদের প্রায় দরকার হয় যেখানে অ্যালডিহাইড আছে নাকি এখানে কিটোন আছে, সেটা মাঝে মধ্যে আমাদের বের করা লাগে। তো অ্যালডিহাইড আছে না কিটোন আছে সেইটা আমরা বের করি হচ্ছে দুর্বল জারণ দিয়ে। ওই যে বলছিলাম দুর্বল জারণে তো শুধু অ্যালডিহাইড বিক্রিয়া দেখাবে, কিটোন তো দেখাবে না। তাহলে যদি দুর্বল জারণ করি, যদি বিক্রিয়া দেখায় তাহলে সেটা অ্যালডিহাইড, যদি বিক্রিয়া না দেখায় তাহলে সেটা কিটোন। সো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি কার্বনিল কার্বনের দুর্বল জারণ করি, সবাই একটু লিখে নে। কার্বনিল কার্বন মানে এটাকে সিম্বল দেওয়া হয়, কার্বনিল কার্বন এর দুর্বল জারণ। দুর্বল জারণের উদাহরণ আমরা কি নিব? ওই যে তোদেরকে দেখাইছিলাম, একটা হচ্ছে টলেন্স রিএজেন্ট, মনে পড়ে কিনা? একটা হচ্ছে টলেন বিকারক, আর একটা হচ্ছে ফেইলিং দ্রবণ। এই যে টলেন বিকারক এবং ফেইলিং দ্রবণ, এই দুটো হচ্ছে আমাদের দুর্বল জারক। সো আমরা দুর্বল জারণ করে আসি। সেভ করে নিই, ঠুস করে কারেন্টটা চলে গেলে পরে কোনো কিছু পাবো না, হারা যাবে সব। সো প্রথমে দেখি এখানে কি করবে না, এখানে হচ্ছে কিটোন এই বিক্রিয়া দেখাবে না, কিটোন জারিত হয় না, এটা আমরা আগে থেকে জেনে আসছি এবং আবার লিখে রাখছি। তাহলে যদি দুর্বল জারণ করি, কিটোন will not show any type of oxidation reaction, সো এটা কোনো জারণ করবে না। ওকে, তাহলে কিটোন জারিত না করলে অ্যালডিহাইড জারিত হয়। সো চল একটু দেখি অ্যালডিহাইড কিভাবে জারিত হয়। আর সি, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে এইচ। আমি এখানে কি নিয়েছি? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, তাই না? ডাইঅ্যামিন মানে দুইটা অ্যামোনিয়া। আচ্ছা, এটা দুর্বল জারক, কিন্তু এখানে তো কিটোন জারি, অ্যালডিহাইড জারিত হবে। এখন বলতো ভাই, অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি করবে? আমরা জানি অ্যালডিহাইড জারিত হওয়ার পরের স্টেপটা কি? অ্যাসিড তৈরি করবে, তাই না? সো অ্যালডিহাইড জারিত হয়ে তৈরি করবে এখানে আর সি ডাবল ও এইচ, অ্যাসিড। এখন একটু বুঝাই, এখানে আসলে অ্যাসিড তৈরি হয় না, অ্যাসিড ঠিকই তৈরি হয়, কিন্তু আসলে এখানে অ্যামোনিয়া আছে না, অ্যামোনিয়া তো ক্ষার।
সো অ্যামোনিয়া এই হাইড্রোজেনকে নিয়ে অ্যামোনিয়াম তৈরি করে, আর তারপরে এখানে অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তৈরি করে। বাট এটা তো বুঝিও, যাহাই অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তাহাই অ্যাসিড, মানে জারণ তো ঘটছে। এবার এটুকু বুঝতে পারছি কিনা? অ্যাসিড তৈরি হয়েছিল, বাট এখানে অ্যামোনিয়া তো ক্ষার, অ্যামোনিয়া তো হাইড্রোজেন নেয়, তাই না? অ্যাসিড তো হাইড্রোজেন দেয়। সো দিয়ে আসলে দিন শেষে অ্যাসিড থাকলো না, অ্যাসিড লবণ হইলো, অ্যামোনিয়াম লবণ। বাট তাতে তো জারণটা থেমে থাকে না, জারণ তো আগের মতোই আছে। এই সবাই কি বুঝতে পারছি যে অ্যাসিড তৈরি হওয়া যে কথা, অ্যাসিডের লবণ তৈরি হওয়া একই কথা, কারণ দুই ক্ষেত্রেই হচ্ছে কি হয়েছে, জারিত হয়েছে। ওকে, আর এখানে কি তৈরি করে? আর এখানে তৈরি করে হচ্ছে সিলভার। এখন দেখতে ভাই সিলভারের জারণ মান এখানে কত? এখানে সিলভারের জারণ মান কিন্তু +1, আর এখানে সিলভারের জারণ মান 0। তাহলে সিলভার আসলে কি হয়েছে? +1 থেকে 0 হয়েছে। +1 থেকে 0 হয়েছে মানে হচ্ছে সিলভার এখানে বিজারিত হয়েছে। সো ও সরি, সিলভার +1 থেকে 0, সিলভার জারিত হয়েছে। সিলভার জারিত হইলে ও বিজারিত হবে, মানে ও জারণ করবে। আরেকবার, মানে হইল কি, অ্যাসিড ঠিকই তৈরি হয়। এখন এটা তো বুঝি ভাই, আমরা বেশ বড় হইছি, এখানে ও এইচ থাকাও যে কথা, এখানে যদি আমি হচ্ছে ও এন এ থাকে, এই একই তো কথা, জাস্ট হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম আসছে, আর তো কোনো পার্থক্য নাই। সো এখানেও অ্যাসিড তৈরি হয়, কিন্তু অ্যাসিডের যখন অ্যাসিড আছে, আবার এখানে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া তো ক্ষার। সো অ্যামোনিয়া যদি ক্ষার থাকে, সো অ্যামোনিয়া ক্ষার অ্যাসিড অ্যাসিড, সেখানে অ্যামোনিয়াম লবণ তৈরি করে। আগে COOH হয়ে NH, হ্যাঁ প্রথমে COOH হয়, তারপরে COOH হচ্ছে অ্যামোনিয়ার সাথে রিঅ্যাক্ট করে, অ্যামোনিয়া হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়াম তৈরি করে, ওই মাইনাস প্লাস মিলে লবণ তৈরি করে। বাট দিন শেষে তো আমি কখনোই তো বুঝবো না যে এখানে আগে ওইটা হয়েছে, সো যেটা হয়েছে সেটাই লিখে রাখি। আর এখানে সিলভার যেহেতু ও এ হচ্ছে জারক, জারকের বিজারণ ঘটে, তো সিলভারের জারণ মান +1 থেকে 0 হয়। আর কি কি তৈরি হয়? আর এখানে বাই প্রোডাক্ট আর কিছু লিখারই দরকার নেই, এইটুকু আমাদের মেইন কথা। তারপর এখানে তৈরি হয় হচ্ছে পানি। এখন মেইন কথায় আসি, এই যে সিলভার, এই সিলভার তো রূপা, তাই না? ও কি করে, পাত্রের চারপাশে, পাত্রের নিচে সিলভার তো মিরর হিসেবে কাজ করে না? আমরা জানি যে আমাদের আয়নার পেছনে মিরর থাকে। সো এখানে সিলভার দর্পণ তৈরি হয়। ওকে, সো সিলভার দর্পণ যদি তৈরি হয়, সিলভার মিরর যদি তৈরি হয় টেস্ট টিউবের গায়ে, তাহলে সেখানে কি ছিল? সেখানে অ্যালডিহাইড ছিল। কিটোন হলে এই রিঅ্যাকশন দেখাবে না। তাহলে বলতো ভাই, এই দুর্বল জারণ দিয়ে আমি কি করতে পারি? অ্যালডিহাইড এবং কিটোন, ওদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য শনাক্ত করতে পারি। সবাই কি বুঝতে পারছি এটুকু? আচ্ছা, এবার দেখি আরেকটা, ওই ফেলিং দ্রবণ দিয়ে করব। আর সি, এখানে হচ্ছে ও, এখানে এইচ। আমি এখানে কি ইউজ করব? আমি এখানে ইউজ করব হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড, আর এখানে মিডিয়া, মানে তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। আর এইটা কাজ করে হচ্ছে একটা লবণের মধ্যে, সেটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, যেটাকে রেচিলি সল্ট বলে। বাট ওই কাহিনীর মধ্যে আমি যাচ্ছি না, ওটা আমি দেখাবো যখন অ্যালডিহাইড কিটোন পড়াবো। সেখানে ঘটনাটা ঘটবে কি, আমরা কি জানি কপারের জারণ মান এখানে +2, +2 থেকে কপারের জারণ মান বাড়বে না, সো কপার অবশ্যই জারক হইতে বাধ্য। এখন এইখানেও যেহেতু এটা দুর্বল জারক, মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা আমাদের দুর্বল জারক, কোনটা? এই যে এইটা। তাহলে ও জারণ করবে এবং অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি করবে? অ্যাসিডই তৈরি করবে। কিন্তু ওই আগের মতো ভাই, অ্যাসিড আর অ্যাসিড থাকে না, কারণ কি? এখানে তো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। সবাই কি এটা বুঝতে পারি? হ্যাঁ, অ্যাসিড আগে অ্যাসিড তৈরি হয়েছিল, কিন্তু ভাই ক্ষার আছে মিডিয়াতে। সো মিডিয়াতে ক্ষার থাকলে অ্যাসিড কখনো অ্যাসিড হিসেবে পারসিস্ট করবে না, দিন শেষে এন্ড অফ দ্য ডে সে লবণ তৈরি হবেই। ওকে, আর এখানে কি তৈরি করে? আর এখানে তৈরি করে হচ্ছে এইটা Cu2O। এখানে কপারের জারণ মান ছিল 2, এখানে কপারের জারণ মান হচ্ছে +1, দেখ কপারের জারণ মান কমে গেছে। আর কি তৈরি হয়? আর তৈরি হয় হচ্ছে পানি। চাইলে সমতাকরণ করতে পারি সেখানে 2 দিয়ে, বাট সমতাকরণ করা ম্যান্ডেটরি না। সো এই যে Cu2O, এই যে এখানে যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটা হচ্ছে লাল বর্ণের একটা দ্রবণ তৈরি করে। ওকে, সেই লাল বর্ণের দ্রবণ যদি তৈরি হয়, তাহলে সেখানে অ্যালডিহাইড ছিল। তাহলে আমি বলতে পারি টলেন্স রিএজেন্ট আর ফেলিং কিউপ্রিক অক্সাইড নাম, টলেন্স কিউপ্রিক না কিউপ্রাস অক্সাইড, টলেন্স বিকারক এবং ফেলিং দ্রবণ দিয়ে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করা যায়। সো জারণের অনেক উদাহরণ শিখে ফেলছি, জারণ বেসিক মোটামুটি এইটুকু শিখলেই হবে। চল একটু রিভিউ করে আসি, ডটগুলো কানেক্ট করে দিই, তাহলে মনে রাখতে সহজ হবে।
জারণ মানে কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হবে কার্বন হাইড্রোজেন ভেঙে মেইনলি, বাট কখনো কখনো বাধ্য হইলে কার্বন অক্সিজেনও ভাঙতে পারে, কার্বন হাইড্রোজেনও কার্বনও ভাঙতে পারে। সো দেখলাম অ্যালকেনকে জারণ করলে অ্যালকোহল, তাকে জারণ করলে কার্বনিল কার্বন। ওই যে আমি কিন্তু বলি না অ্যালকোহল 1 ডিগ্রি হইলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি হইলে কিটোন হয়। তাকে জারণ করলে অ্যাসিড, তাকে জারণ করলে কার্বন ডাই অক্সাইড। এরপরে দেখলাম হচ্ছে এক্সট্রিম লেভেলের জারণ করা, তারপরে হচ্ছে স্ট্রং জারণ করা, উইক জারণ করা এবং নিয়ন্ত্রিত জারণ করা। সবগুলোর উদাহরণ আমি এখনো দেখাই নাই, বাট সিমিলার মোর অর লেস। পরে দেখলাম মিথেনকে যদি আমি এক্সট্রিম জারণ করি তাহলে সেখানে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। আমি যদি শক্তিশালী জারণ করি তাহলে অ্যাসিড। কার্বন ডাই অক্সাইড তৈরি হবে যখন একটা কার্বন থাকবে তখনই তৈরি হয়। আর যদি তাকে আমি দুর্বল জারণ করি তাহলে মিথানল। একইভাবে আমি ইথেনকে জারণ করলে অক্সালিক অ্যাসিড তৈরি হয়। টোলুইনকে জারণ করলে বেনজোইক অ্যাসিড, প্যারাজাইলিনকে জারণ করলে টেরিথেলিক অ্যাসিড তৈরি হয়। এরপরে হচ্ছে অ্যালকিনের জারণ। ইথিনকে খুব দুর্বল জারণ করলে 9-10 পড়া ছিল ইথিলিন গ্লাইকল তৈরি হয়। ইথিনকে শক্তিশালী জারণ করলে দুই পাশে অ্যাসিড তৈরি হবে, কিন্তু যদি ওই দ্বিবন্ধনটা এক সাইডে থাকে তখন সেখানে তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড পানি। একইভাবে ইথাইনকে যদি আমি জারণ করি অনলি ফর ইথাইন আমি পাবো অক্সালিক অ্যাসিড, বাট অন্য ইথাইন অন্য অ্যালকাইনের জন্য আমি পাচ্ছি হচ্ছে নর্মাল নিয়মে অ্যাসিড বা কার্বন ডাই অক্সাইড এইসব। তারপরে দেখলাম টলুইনকে যদি আমি নিয়ন্ত্রিত জারণ করি মানে শক্তিশালী বাট একটু কন্ট্রোলড, থাকে না যে বিস্ট উইথ কন্ট্রোল, হন্ডার বাইকের অ্যাডভার্টাইজিং এভাবে করে যে বিস্ট, পাওয়ারফুল বিস্ট উইথ অ্যাবসোলিউট কন্ট্রোল, মানে বাইকের পাওয়ার বেশি বাট কন্ট্রোল অনেক ভালো আর কি। সো সেখানে অ্যালডিহাইড তৈরি হয়, বিক্রিয়ার নাম হচ্ছে ইটার্ড রিঅ্যাকশন। এরপরে দেখলাম অ্যালকোহলের জারণ। 1 ডিগ্রি অ্যালকোহলকে দুর্বল জারণ করলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলকে দুর্বল জারণ করলে কিটোন, 3 ডিগ্রি অ্যালকোহলকে দুর্বল জারণ করলে কোনো বিক্রিয়া হয় না। আবার যদি আমি হাইড্রোজেন বের করি কপার নলের মধ্য দিয়ে 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি থেকে কিটোন। আমি যদি কার্বনিল কার্বনে জারণ করি স্ট্রং জারণ করলে both aldehyde and ketone will respond and form acid, but in terms of weak oxidation only aldehyde will respond এবং সেখানে আমরা অ্যাসিড পাই। এক্সাম্পল কি টলেন্স রিএজেন্ট এন্ড ফেলিং সলিউশন। এখান থেকে আমরা বলতে পারি যে এই টলেন্স রিএজেন্ট আর ফেলিং সলিউশন কি করতে পারে, দিস ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন অ্যালডিহাইড এন্ড কিটোন। ওকে, এবার বিজারণ, বাট বিজারণ খুবই ছোট, আমাদের বইতে বিজারণ খুবই কম, তারপরে বিজারণের বেসিকটা শিখে আসি। সবাই একটু লিখে নেয় বিজারকের লিস্ট। জারণের লিস্ট যত বড় বিজারকের লিস্ট তার 20%ও না, সো এটা নিয়ে প্যারা নিস না। বিজারকের উদাহরণ আমাদের বইতে কম। বিজারককে ইংলিশে বলে রিডাক্ট্যান্ট অর রিডিউসিং এজেন্ট। তোদের কাছ থেকে এটুকু বেশ কঠিন লাগলো, মানে আমি একেবারে আতকা আকাশ থেকে নিয়ে আসলাম সবগুলো রিয়াকশন। মানে নর্মালি সবাই কি করে, সবাই হচ্ছে অ্যালডিহাইডে যায় তারপরে অ্যালডিহাইডের রিয়াকশন দেখায়, কিটোনে যায় কিটোনের রিয়াকশন দেখায়, অ্যালকোহলে যায় অ্যালকোহলের রিয়াকশন দেখায়। হ্যাঁ সেটাও খারাপ না, কিন্তু এটা বেস্ট প্রসেস, কারণ আগে থেকে তুই অনেকগুলো রিয়াকশন সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিলি, আর এটা আগামী 2-3 দিন হজম করবি এই মানে অর্গানিক এবিসির লেকচারগুলা। আর হয় কি অর্গানিক আমি একটু অন্যভাবে পড়াই তো, বাট অর্গানিকে মানে শাওন রেজা অর্গানিক এই জিনিসটা মার্কেটে নাই, কারণ আমার কোনো ফ্রি লেকচার নাই অর্গানিকে, লিটারালি আমার কোনো ফ্রি লেকচার নাই। আলকেমি ইউটিউব চ্যানেলে যে ফ্রি লেকচার 6টা আছে ওই 6টা হচ্ছে আমি 22-এর ফ্রিতে রিভিশন করাই দিচ্ছিলাম ওদের। তো সেই 22-এর ফ্রি রিভিশন ক্লাসগুলো আমি চাচ্ছিলাম না ওটা ইউটিউবে দিতে, চাচ্ছিলাম এগুলোর এত কোয়ালিটি না, রিভিশন জাস্ট দেওয়াচ্ছি, ইউটিউবে দেওয়ার দরকার নাই, কিন্তু দেখি যে এই সেম ভিডিও কে জানি পাইরেসি করে তার ইউটিউব চ্যানেলে দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে ভাই এমনি দিচ্ছে অমনি দিচ্ছে তো আমি দেই। সো ওইটা চিন্তা করে ওই ভিডিওগুলো ইউটিউবে দিছিলাম, মানে ওটা আর কোনো রিজন ছিল না যে ওটা ইউটিউবে দেওয়ার। সো আমার কোনো ফ্রি অর্গানিকের লিটারালি কোনো ফ্রি ভিডিওই নাই, মানে কোথাও নাই। ইভেন হচ্ছে বোধহয় নর্মালি কেমিস্ট্রি টিচার যারা আর কি, কেমিস্ট্রি টিচার বলতে যাদের নাম বোঝায় সব থেকে বোধহয় আমারই ফ্রি ভিডিও কম, তাই না? আমারই তো বোধহয় সব থেকে কম, সবারই অনেক অনেক ফ্রি ভিডিও, অনেক অনেক কন্টেন্ট ইউটিউবে ফ্রি করে দাও, বাট আমারই সব থেকে কম। আচ্ছা, বিজারকের ক্ষেত্রে কি হয়? প্রথমে লিখে নেয় এক্সট্রিম বিজারক বা সেই লেভেলের বিজারক।
সেই লেভেল এর বিজারক। সেই লেভেলের বিজারক হচ্ছে আমাদের বইতে একটা না দুইটা আছে। সেটা হচ্ছে এইটা, জিঙ্ক অ্যামালগাম আর তার সঙ্গে HCl, এটা একটা উদাহরণ। আর হচ্ছে এইটা হাইড্রাজিন H2N NH2 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই কাঁচা বাচ্চারা নাম জানা আছে? উপরেটাকে কি নামে ডাকে জানিস কেউ? উপরেটাকে বলা হচ্ছে ক্লেমেনসেন বিজারক, আমি নাম দেখাই দিব। নিচেরটাকে বলা হয় উলফ কিশনার বিজারক। এখন সেই লেভেলের বিজারণ বলতে কি বোঝায়? সেই লেভেলের বিজারণ বলতে বোঝায় হচ্ছে, ধর আমি কার্বনিল কার্বন নিব, অ্যালডিহাইডও হতে পারে, সেটা কিটোনও হতে পারে, এটাকে আমি বিজারণ করছি। জায়মান হাইড্রোজেন, ভাই এটা দেখাই দিলেও হয়, এটা না দেখাই দিলেও হয়। আগের ক্ষেত্রে যেমন আমি অনেক জায়গায় জায়মান অক্সিজেন দেখাই দেয়নি, না দেখাইলেও কোনো সমস্যা নেই। আমি যদি জায়মান হাইড্রোজেন দেই, সো কি হবে? বিজারণে কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে কার্বন হাইড্রোজেন তৈরি হবে। সো কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে কার্বন হাইড্রোজেন তৈরি হবে। এবং এটা কই থেকে পাইছি? ধর জিঙ্ক, মার্কারি আর HCl, মানে এরা মিলে আমাদের হাইড্রোজেনটাকে সাপ্লাই দেয়। সো নর্মাল তোর কিও বলে যে অ্যালডিহাইড বিজারিত হয়ে বা কিটোন বিজারিত হয়ে প্রথমে কি তৈরি করবে? অ্যালকোহল না? কিন্তু এটা তো সেই লেভেলের বিজারক। সো ও আসলে অ্যালকোহল তৈরি করে না, ও কি তৈরি করে জানিস? সরাসরি অ্যালকেন তৈরি করে। মানে ব্যাপারটা এরকম, কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন ভেঙে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন তৈরি হয়, আর ওই অক্সিজেন ওই হাইড্রোজেনের সাথে পানি তৈরি করে। সমতাকরণ করতে গেলে 4 অণু অক্সিজেন হাইড্রোজেন লাগে, বুঝছিস? সো এখানে হচ্ছে 4। এই বিক্রিয়াকে বলা হয় ক্লিমেনসেন বিজারণ। ক্লিমেনসেন রিডাকশন বা ক্লিমেনসেন বিজারণ। এই সেম কাজটা তুই যদি এটা নিয়ে করতি, মানে ব্যাপারটা কিরকম দেখ, কার্বনিল কার্বন তাকে তুই জায়মান হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করাচ্ছিস, এবং এখানে কি নিচ্ছিস? হাইড্রোজেন নিচ্ছিস H2N NH2, আর এখানে একটা ক্ষার নিলে এবং হিটও লাগে হালকা। এইখানেও একই জিনিস তৈরি হয়, কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এই বিক্রিয়াকে বলা হয় উলফ কিশনার বিক্রিয়া। ওইটা হচ্ছে ক্লিমেনসন, এটা হচ্ছে উলফ কিশনার। ওকে, সো আমি এক্স্যাক্টলি উদাহরণ দেখাবো যে এদের উদাহরণ কিরকম। এটা বেশি প্রচলিত, মানে এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণটা বেশি সবাই চিনে বা এটাকে সবাই বেশি ধারণ করে সেরকম। চল একটু উদাহরণ দেখাই। ধরলাম ভাই তোর কাছে অ্যালডিহাইড আছে CH3CHO, ইথানল। তো এটাকে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর মধ্যে দিয়ে পাস করালি, মানে এর মধ্যে জিঙ্ক অ্যামালগাম HCl দিলি, জিঙ্ক মার্কারি আর HCl, মানে ক্লিমেনসনটাই বেশি চলে। তো এই যে কার্বন অক্সিজেন ভেঙে কার্বন হাইড্রোজেন তৈরি করবে, সো ইথানল থেকে কি তৈরি হবে? ইথেন তৈরি হবে, CH3, এখানে হচ্ছে CH3। এই যে ইথানল থেকে ইথেন তৈরি হলো। আমি যদি এখানে কিটোন নেই, CO, এখানে হচ্ছে CH3, সেম জিনিসের মধ্যে দিয়ে নিব, সেম জিনিস, তখন এখানেও কি তৈরি হবে? এখানে তৈরি হবে CH3, এখানে হচ্ছে CH2, এখানে CH3, আর এখানেও বাই প্রোডাক্ট হিসেবে পানি, বাট নেসেসারি না খুব একটা, এখানেও বাই প্রোডাক্ট হিসেবে পানি। সো উলফ কিশনার এবং ক্লিমেনসন এগুলো আসলে কি? সেই লেভেলের বিজারক। তাহলে আমি যদি সেই লেভেলের বিজারণ করি, সেই লেভেল মানে হচ্ছে নরমালি অ্যালডিহাইড থেকে বা কিটোন থেকে তৈরি হওয়া উচিত ছিল অ্যালকোহল, তাই না? তারপরে অ্যালকেন তৈরি হওয়ার কথা, বাট এখানে একবারেই কি তৈরি করে? অ্যালকেন তৈরি করে। এটা হচ্ছে একটা ডিফারেন্স। এটা দিয়ে করলে বলা হয় ক্লিমেনসন, আর এটা দিয়ে করলে বলা হয় উলফ কিশনার। উলফ কিশনারটা একটু কম আসে, ক্লিমেনসনটা বেশি পরিচিত, বেশি পপুলার, সবাই এটা ইউজ করে। আর আমি দেখলাম যে জিঙ্ক অ্যামালগাম HCl দিয়ে ইথানল থেকে ইথেন তৈরি হয়,
প্রোপানন থেকে প্রোপেন তৈরি হয়, ইজি পিজি। এবার সবাই একটু লিখে নে স্ট্রং বিজারণ। স্ট্রং বিজারণ না, অ্যাকচুয়ালি স্ট্রং বিজারক, শক্তিশালী বিজারক। শক্তিশালী বিজারকের একটা উদাহরণ হচ্ছে, আমি একটা একটা করে উদাহরণ দেই এবং বিক্রিয়া মানে প্রথমে এটা খুব বেশি চলে যে হাইড্রোজেন প্লাস নিকেল প্লাস হিট। এই বাচ্চাকালের রিয়াকশন না মনে আছে? হাইড্রোজেন প্লাস নিকেল প্লাস হিট, ওই যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হয়। সো তুই যদি এখানে অ্যালকিন নিস, ফার্স্টে ধর ভাই তোর কাছে CH2 আছে, CH2 আছে, তো তুই এখানে হচ্ছে হাইড্রোজেন নিচ্ছিস এবং এখানে কি নিলে, এখানে নিলে হচ্ছে নিকেল, আর হিটটা হচ্ছে প্রিসাইসলি বললে 180 ডিগ্রি সেলসিয়াস। কোনো বইতে লেখা 180, কোনো বইতে লেখা 100, 150 থেকে 200। সো এখানে তৈরি করে হচ্ছে ইথেন। এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হলো, কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তো বিজারণ, তাই না? সো এটা যে শক্তিশালী এটা বোঝা যাবে না এই বিক্রিয়া দিয়ে, বাট এই বিক্রিয়া দিয়ে বোঝা যায়। এই কাঁচা বাচ্চারা, তুই যদি অ্যালকাইনের সাথে এই বিক্রিয়া করিস, কারো কি এরকম মনে হয় অতিআবেগে যে প্রথমে অ্যালকিন তৈরি হবে? তুই কি এখানে অ্যালকিন জীবনে পাবি? জীবনেও কিন্তু অ্যালকিন পাবি না, তুই ডিরেক্টলি কি পাবি? ডিরেক্টলি কিন্তু অ্যালকেন পাবি। সো এখানে হচ্ছে এটা CH3 CH3, সমতাকরণ করলে এখানে 2 দিতে পারিস, বাট তুই এখানে পাবি হচ্ছে কখনোই কিন্তু অ্যালকেন পাবি না, তুই সরাসরি পাবি হচ্ছে অ্যালকেন, কারণ এটা একটা শক্তিশালী বিজারক। ইভেন আমি যদি এখানে আরো উদাহরণ দিই, তুই যদি এখানে এটা নিস, ধর সাইক্লোহেক্সিন নিস এবং সেখানে যদি হাইড্রোজেন নিস, এখানে কি পাবি? সাইক্লোহেক্সেন পাবি, তাই না? ইভেন ভাই তুই যদি এখানে হচ্ছে কি বলে বেনজিন নিস, এখানে যদি এই হাইড্রোজেন নিস, ও সমস্ত পাই বন্ধন ভেঙে একাকার করে দেয়। ওই যে ওই বস্তু যদি নেই, এখানে তুই কি পাবি? সাইক্লোহেক্সেন পাবি। মানে সোজা কথা, যাই নিবি তার মাঝখানের পাই বন্ধন ভেঙে হাইড্রোজেন অ্যাড করে দিবে। ওকে, লেখা হয়েছে। এরপরে দেখি হচ্ছে শক্তিশালী বিজারকের আরেকটা উদাহরণ, এইটা LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এটা আমরা অনেক দেখছি বোধহয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এখন এটা কিভাবে শক্তিশালী বিজারক হয়, একটা উদাহরণ দিয়ে সবকিছু বোঝানো যাবে। আর CO, যদি এখানে OH থাকে তাহলে কি বুঝি? এটা অ্যাসিড হবে, বুঝি তো যে OH থাকলে এখানে অ্যাসিড হবে। OH না থেকে এখানে কি থাকতে পারে? X থাকতে পারে, X মানে অ্যাসিড হ্যালাইড, বুঝছিস? X মানে অ্যাসিড হ্যালাইড। X না থেকে এখানে OR থাকতে পারে, OR মানে কি? অ্যাস্টার। এই বুঝি যে এই OH এর বদলে X থাকলে এটা অ্যাসিড হ্যালাইড হয়, OH এর বদলে OR থাকলে অ্যাস্টার হয়। আবার এই OH এর বদলে যদি এরকম থাকে O, তারপরে হচ্ছে C, এখানে হচ্ছে O, এখানে R, তাহলে এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড হয়। আমাকে বলতে ভাই এটুকু বুঝিস কিনা যে এই জায়গাটাতে OH এর জায়গায় OH থাকলে অ্যাসিড, OH এর বদলে যদি হ্যালোজেন থাকে, মানে ওই পার্টটুকু, জাস্ট ওই পার্টটুকু। আচ্ছা এভাবে না দেখে আমি এটা এভাবে দেখাই, তাহলে বোধহয় আরো বেশি ভালো হবে। OH, এইখানে হ্যালোজেন, এখানে হচ্ছে OR, আর এইখানে হচ্ছে COOR।
ওকে, অ্যাসিড হ্যালাইড, তারপর হচ্ছে অ্যানহাইড্রাইড এবং হচ্ছে NH2 থাকলে অ্যামাইড হবে, বাট NH2 রিঅ্যাকশন এখানে দেখাচ্ছি না আমরা। সো তুই এখানে হচ্ছে বিজারণ করছিস কি দিয়ে, ধরে যে জাইমান হাইড্রোজেন তো আছে, জাইমান হাইড্রোজেন দিল, কে দিল, দিল হচ্ছে এইটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এ দিল। এখন এই জাইমান হাইড্রোজেনটা কি করে, জাইমান হাইড্রোজেনের কাজ হচ্ছে এ কিন্তু বিজারিত হবে, বিজারিত হবে মানে কি, কার্বন অক্সিজেন বন্ধন ভাঙবে, ভেঙে কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হবে এবং এটা শক্তিশালী বিজারক। তাহলে শক্তিশালী বিজারক মানে হচ্ছে, সবাই একটু লেখা বন্ধ কর, লেখা বন্ধ করে আমার দিকে তাকা। কার্বন অক্সিজেন বন্ধন এখানে আছে কয়টা, মোট 3টা, খেয়াল কর 3টা বন্ধন আছে, এখানে 2টা এখানে একটা। যেহেতু শক্তিশীল 2টা ভেঙে ফেলে আর কি, 2টা যদি ভাঙে তাহলে এখানে আসলে কি তৈরি হয়, এখানে তৈরি হয় আর সি। আসলে ভাঙে কোনটা, যে এইখানের একটা পাই ভাঙে আর এটা পুরোপুরি ভাঙে, তাহলে এখানে কি থাকে, অক্সিজেন। কার্বন অক্সিজেন বন্ধন 2টা ভাঙবে, 2টা ভাঙছে মানে কি, উপরের 2টার মধ্যে একটা ভাঙছে, দেখ অক্সিজেন সিঙ্গেল বন্ধন আছে। সো অক্সিজেন তো সিঙ্গেল বন্ধন হিসেবে থাকবে না, তো সে একটা কাকে নিবে, অটোমেটিক্যালি সে একটা হাইড্রোজেনকে নিবে। তো এই হাইড্রোজেন কই পাইছে, দ্রবণে তো হাইড্রোজেনের কোনো অভাব নাই, তাই না? আর বাকি হাতগুলোতে কে যাবে, হাইড্রোজেন যাবে। তাহলে আলটিমেটলি ঘটনাটা কি ঘটলো, কার্বন অক্সিজেন বন্ধন ভাঙছে কয়টা, ভাঙছে হচ্ছে 2টা, কার্বন হাইড্রোজেন বন্ধন 2টা তৈরি হয়েছে। অনেকে মনে করতে পারে যে ভাইয়া এই OH বোধহয় যেরকম ছিল সেরকম আছে, না, ওই OH-টা যেরকম ছিল সেরকম নাই, ওই OH-টা ভেঙে চুরে এই OH আর এই H মিলে আসলে তৈরি করছে হচ্ছে পানি, বুঝছিস? তাহলে মোট কয়টা হাইড্রোজেন লাগলো, দেখ ভাই এই হাইড্রোজেনটা নতুন আসলো, এটা নতুন আসলো, এটা নতুন আসলো, এটা নতুন আসলো, তাহলে হাইড্রোজেন লাগলো মোট আসলে 4টা। আবার বুঝা দিচ্ছি, সমস্যা নেই। সেটা হচ্ছে এখানে অ্যাসিড আছে, প্রথমটাই চিন্তা কর, প্রথমে অ্যাসিড আছে, অ্যাসিডকে শক্তিশালী বিজারণ করছে। শক্তিশালী বিজারণ করলে মানে হচ্ছে কার্বন অক্সিজেন বন্ধন ভাঙবে, 2টা ভাঙে আর কি। সো 2টা কোন 2টা ভাঙে, যে এইখানে একটা পাই ভাঙে, যে এটা একটা ভেঙে চলে গেছে, ভেঙে অক্সিজেন তো এখন ফাঁকা হয়ে গেছে, সে কাকে নিবে, হাইড্রোজেনকে নিবে। কোন হাইড্রোজেন, এই যে এই হাইড্রোজেন গেল, আর এই OH এই হাইড্রোজেনের সাথে মিলে তৈরি করলে হচ্ছে পানি। ওকে, আর কার্বন এখন কয়টা হাত ফাঁকা হয়ে গেছে, কার্বনের 2টা হাত ফাঁকা হয়ে গেছে, সেই 2টা হাতে কি আসে, 2টা হাতে আরো 2টা হাইড্রোজেন আসে, তাহলে মোট কয়টা হাইড্রোজেন লাগছে, এখান থেকে 4টা। এরা নিল সেম ঘটনা ঘটবে, খালি এইখানে OH এর সাথে H গেছিল, এখানে X এর সাথে H যাবে, মানে এখানে আমরা কি পাবো, HX। এখানে OR এর সাথে H যাবে, তার মানে এখানে কি পাবো, আরেকটা অ্যালকোহল, তাই না? আর এখানে OH, আর এইখানে এই অংশটুকুর সাথে হাইড্রোজেন যাবে, এই অংশটুকু হাইড্রোজেন গেলে কি পাবো, একটা অ্যাসিড পাবো। ওকে, সো LG হচ্ছে আমাদের অ্যাসিড বা তাজারকের বিজারণ, লিখে নে। তাহলে আমরা দেখলাম অ্যাসিডকে বিজারণ করলে এই ঘটনাটা ঘটে। এবার দেখো হচ্ছে, যদি আমি এই শক্তিশালী বিজারণ দিয়ে বিজারণ করব হচ্ছে এইটা, আর এখানে হচ্ছে সায়ানাইড, আর সি ট্রিপল বন্ড, এখানে হচ্ছে N, LiAlH4। সেখানে কার্বন নাইট্রোজেন বন্ধন ভেঙে কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, তাই না? তার মানে এখানে কি তৈরি করবে, আর এখানে CH2, এখানে হচ্ছে NH2। এই বোঝা যায় তো, কার্বন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন বন্ধন ভাঙলো, এখানে ভাঙছিল অক্সিজেনের সাথে, এখানে নাইট্রোজেনের সাথে বন্ধন ভাঙছে, একই তো কথা। সো তুই যদি সায়ানাইডকে বিজারণ করিস তাহলে কি পাচ্ছিস, অ্যামিন পাচ্ছিস। কত ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, তাই না? ওই যে নাইট্রোজেনের সাথে একটা আর আছে। তুই যদি সায়ানাইড নিয়ে আইসোসায়ানাইড নিস, আর এখানে হচ্ছে NC, বলে দে এটা হচ্ছে সায়ানাইড, CYANIDE, আর এটা হচ্ছে আইসোসায়ানাইড। এটাকে যদি আমি হচ্ছে বিজারণ করি জাইমান হাইড্রোজেন দিয়ে, ওই একই জিনিস, এখানেও অ্যামিন তৈরি হবে, জাস্ট কি হলো, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আসবে, কার্বনের সাথে হাইড্রোজেন আসবে। বাট কাঁচা বাচ্চারা, আমি কি 1 ডিগ্রি অ্যামিন পাবো না 2 ডিগ্রি অ্যামিন পাবো বলতো?
এখানে অ্যামিন পাবো, বাট হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন পাবো। আমি যদি অ্যামাইডকে বিজারণ করি, এই তোর বিবেক কি বলে, কোন বন্ধন বেশি পোলার? অক্সিজেনের সাথে বন্ধন বেশি পোলার না নাইট্রোজেনের সাথে বন্ধন বেশি পোলার বলতো? ডেফিনেটলি অক্সিজেনের সাথে বন্ধন বেশি পোলার, কারণ অক্সিজেন কি বেশি নেগেটিভ না? তাহলে যদি এখানে কার্বন যদি হাইড্রোজেন অ্যাড করতে হয়, সে কখনোই নাইট্রোজেনকে, নর্মালি হয় কি অ্যাসিডের বাকি জাতকগুলোর মধ্যে সব এইগুলো চলে যেত, বুঝছিস? বাট এখানে নাইট্রোজেনটা যাবে না, কারণ নাইট্রোজেন থেকেও অক্সিজেন বেশি পোলার, মানে অক্সিজেন বের হয়ে যেতে সহজে চায়, এই বন্ধন ভাঙাটা বেশি ইজি। বেশি ইজি মানে হচ্ছে এখানে আর CH2 NH2 আর তৈরি করে পানি, মানে আলটিমেটলি আমি কি পাইলাম? অ্যামিন পাইলাম। এই জন্য অ্যামাইডকে বিজারণ করলেও কি পাওয়া যায়? অ্যামিন পাওয়া যায়। তাহলে সবাইকে শক্তিশালী বিজারণটা বুঝছি। প্রত্যেকটা 4টা জায়মান হাইড্রোজেন লাগবে, হ্যাঁ ওই 4টার হিসাবটা করি নাই, বুঝছিস? ওই হিসাবটা করাটা এতটা জরুরি না, মানে জাস্ট জিনিসটা ফিল করতে পারলেই হলো এটা তৈরি হয়। অর্গানিক রিঅ্যাকশনে ওইগুলো নিয়ে মাথা ঘামাইতে গেলে প্যারা খেয়ে যাবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে সেই লেভেলের বিজারণ, শক্তিশালী বিজারণ। এবার লিখে নেওয়া হচ্ছে দুর্বল বিজারণ। ও শক্তিশালী বিজারণের আরেকটা উদাহরণ দেখাচ্ছি, আরেকটা উদাহরণ আছে হচ্ছে, একটু একটু লিখে নেওয়া দরকার, ভুলে গেছিলাম। টিন এবং হচ্ছে HCl, এইটা একটা। অ্যাসিডের এক্সট্রিম বিজারণ হয় না? অ্যাসিডের এক্সট্রিম বিজারণ আমি দেখে নেই। টিন এবং HCl এটা ইউজুয়ালি বিজারণ করা হয় নাইট্রোমূলককে, মানে ধর তুই আর নে অথবা AR নে, NO2, মানে অ্যালকাইল NO2 অথবা হচ্ছে অ্যারাইল NO2। এটাকে আমি বিজারণ করব কি দিয়ে? জাইমান হাইড্রোজেন দিয়ে। এই জাইমান হাইড্রোজেন কই থেকে আসছে? টিন এবং HCl থেকে আসছে। সো টিন এবং হচ্ছে HCl। তো এখানে কি করে, নাইট্রোজেনের সাথে অক্সিজেনটাকে দূর করে দিয়ে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আসে, মানে নাইট্রোর জায়গায় অ্যামিন চলে আসে। এটা অ্যালকাইল হইলেও হবে, অ্যারাইল হইলেও হবে। এখানে NH2 তৈরি হয়, বাকিটুকু তৈরি হয় হচ্ছে পানি। ওকে, একটা উদাহরণ একটু মনে রাখিস। লজিক কিন্তু সেম। নাইট্রোজেনের সাথে কি বন্ধন তৈরি হয়েছে? হাইড্রোজেনের বন্ধন তৈরি হয়েছে। কি বন্ধন বের হয়েছে? অক্সিজেন বের হয়েছে। আইসোসায়ানাইডের ফর্মুলা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যদি এখানে ট্রিপল বন্ড দেয় অনেকে। AR মানে বেনজিন, AR মানে অ্যারাইল, বেনজিন গ্রুপ, অ্যারাইল গ্রুপ এগুলো বলে। ওকে, এবার লিখে নেওয়া হচ্ছে দুর্বল বিজারণ। দুর্বল বিজারণ আমাদের বইতে খুব একটা উদাহরণ নাই, জাস্ট একটা দেখা দিচ্ছি। দুর্বল লাগবেই না, বাদ দে, আচ্ছা লিখে দিই, যেহেতু লিখে দিচ্ছি। দুর্বল বিজারণ সেটা হচ্ছে এইটা, যেমন ধর আর এখানে C, এখানে O, এটা হচ্ছে H, অ্যালডিহাইড, আর C, এখানে হচ্ছে O, এখানে হচ্ছে R, কিটোন। সো তুই এটাকে বিজারণ করবি জায়মান হাইড্রোজেন দিয়ে, এটাকে বিজারণ করব আমরা জায়মান হাইড্রোজেন দিয়ে। এই দুর্বল বিজারকটার উদাহরণ হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট, এই যে NaHB4, NaHB4। আমরা কিন্তু নর্মালি সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দেখা অবস্থা, মানে আছে লিথিয়াম LiAlH4, সংকেতটা ভুলভাল লিখছে, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তা নিজের মাথায় কাজ করছে না। এখানে হচ্ছে NaBH4, এইটা NaBH4। ওই লিথিয়ামের জায়গায় সোডিয়াম আসলো আর অ্যালুমিনিয়ামের জায়গায় বোরন আসলো, হাইড্রোজেন অ্যাজ ইট ইজ আছে।
সো মোটামুটি এটা ফিল করা যায়, মেনে নেওয়া যায় যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বা লিথিয়াম টেট্রাহাইড্রোঅ্যালুমিনেট ও যদি বিজারক হয় তাহলে এটাও বিজারক হবে, বাট এটা দুর্বল। সো অ্যালডিহাইড থেকে এক স্টেপ যায় এবং খুব স্লো রিঅ্যাকশন হয়, এখানে অ্যালকোহল তৈরি হয়। আর এখানে সি, এখানে OH, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে H। এবং অ্যালডিহাইড থেকে আমি কত ডিগ্রি অ্যালকোহল পাবো? দেখ ভাই 1 ডিগ্রি অ্যালকোহল। কিটোন থেকে কি 1 ডিগ্রি অ্যালকোহল হবে না 2 ডিগ্রি অ্যালকোহল হবে, কি মনে হয়? কিটোন থেকে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, তাই না? ওকে, আমাদের লাস্ট বিজারণের টাইপ নিয়ন্ত্রিত বিজারণ, কন্ট্রোলড বিজারণ। এটা 3 নাম্বার ছিল, 4। নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত বিজারণ হচ্ছে এই যে আমরা যেখানে হচ্ছে এটা নিলাম CH, সেখানে হচ্ছে CH, তো এটা এখানে আমরা হাইড্রোজেন দিয়েছিলাম। এর মনে আছে নিকেল নিলে সরাসরি কি তৈরি হইতো? অ্যালকেন তৈরি হইতো। কিন্তু তুই যদি এখানে হচ্ছে নিকেল না নিয়ে নিবি হচ্ছে প্যালাডিয়াম PD, আর তার সঙ্গে নিবি হচ্ছে বেরিয়াম সালফেট। কি বললাম ভাইয়া? নিকেল না নিয়ে আমি প্যালাডিয়াম নিব, বেরিয়াম সালফেট নিব, এইখানে কিন্তু আমি বিক্রিয়া অ্যালকিনেই থামাই দিতে পারি। ওকে, আর এখানে আর কিছু তৈরি হবে না। এই বিক্রিয়ার নাম জানা আছে কারো? রোজেনমান্ড? না না, এটা রোজেনমান্ড না, এটাকে বলা হয় লিন্ডলার বিজারণ। লিন্ডলার। সো লিন্ডলার বিজারণ, রোজেনমান্ড অন্যটা। তাহলে আমি হচ্ছে কি করলাম, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন দিছে, জাস্ট নিকেল না দিয়ে তার সাথে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিছে, তখন সেখানে এখানে হয় হচ্ছে লিন্ডলার বিজারণ বলা হয়, গেল একটা। 2 নম্বর হচ্ছে আমি যদি ধর এরকম নিলাম আর, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ও, এখানে অ্যাসিডও হতে পারে অথবা অ্যাসিডের হ্যালাইডও হতে পারে। সো অ্যাসিড নিলাম বা অ্যাসিডের হ্যালাইড নিলাম, ওকে, যে কোনো একটা নিলাম। এবং এখানেও কি নিলাম? এখানে নিলাম হচ্ছে ওই একই জিনিস, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। এখন নর্মালি কি হওয়ার কথা, মানে হাইড্রোজেন তো নিতেই হবে আর কি, হাইড্রোজেন আর তার সাথে ওই জিনিস। তো এখানে তৈরি হওয়ার কথা ছিল অ্যালকোহল, মনে আছে? হাইড্রোজেন নিলে তো শক্তিশালী বিজারক হলে অ্যালকোহল হয়, বাট এখানে অ্যালকোহল তৈরি হয় না, এক স্টেপ আগে থেমে যায়, মানে এখানে তৈরি হয় অ্যালডিহাইড। আর এখানে হচ্ছে CO, এখানে হচ্ছে H। এই বিক্রিয়াকে বলা হয় রোজেনমান্ড বিজারণ, যেটা ওরা বলতেছিল তখন। ওটা ছিল লিন্ডলার, এটা ছিল হচ্ছে রোজেনমান্ড। আরেকটা হচ্ছে যদি আমি বেনজিন নেই, এই হচ্ছে বেনজিন, এবং বেনজিনের সাথে দিব হচ্ছে এইটা সোডিয়াম, তারপরে দিব হচ্ছে অ্যালকোহল, আর দিব কিছু অ্যামোনিয়া। শোন, এমনিতে বেনজিনকে বিজারণ করলে তো নরমালি তৈরি হয় হচ্ছে সাইক্লোহেক্সেন, 3টা পাই বন্ধনই ভেঙে যায়, বাট এখানে 3টা পাই বন্ধন ভাঙে না, এখানে ভাঙে হচ্ছে একটা পাই বন্ধন। 3টার জায়গায় একটা ভাঙলো, এই জন্য তো আমরা এটাকে নিয়ন্ত্রিত বলি, তাই না? একটা যদি ভাঙে তাহলে বাকি 2টা অবশ্যই একটু দূরে দূরে থাকার চেষ্টা করবে, কারণ কি এটা তো একজন আরেকজনকে বিকর্ষণ করে। তাহলে একটা গেল এইখানে, একটা গেল এইখানে, এটাকে বলা হয় বার্স রিডাকশন, BIRCH, REDUC। এর প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু আমরা পরে পড়বো, বুঝছিস? বাট এখন একটু ওভারভিউ হয়ে যায়। আলাদা যৌগের সাথে বিক্রিয়া করেছে তাই নামও পাল্টে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উদ্ভাসের এক টিচার, কেমিস্ট্রি টিচারের নাম হচ্ছে, আমার ফ্রেন্ড না, জুনিয়র, 1 বছরের জুনিয়র, ওর নাম হচ্ছে রোজেন। তো কাঁচা বাচ্চারা এইটুকুই ছিল আমাদের হচ্ছে কি বলে অর্গানিক বেসিক।
দুইটা ক্লাস নিলাম অর্গানিক বেসিকের উপরে, বাট অর্ধেক, লিটারালি অর্ধেক এই দুটো এক্সট্রা ক্লাস নেওয়া। সো